আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। গত রাতে আমরা পড়ছিলাম সরকারি চাকরি আইন 2018। ওই আইনের আমরা খুবই অল্প কয়েকটা ধারা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 24 ধারায় একজন সরকারি কর্মচারী কি আইনগত সহায়তা পাবে বিপদে পড়লে, অর্থাৎ মামলা খাইলে 24 ধারা সে সরকারি সহায়তা পাবে, বা ব্যক্তিগত কারণে মামলায় জড়ালে সে সরকারি সহায়তা পাবে না। এবং ওখানে 24-এর 3 উপধারায় একটা জিনিস আপনাদেরকে শিখাইছি, যে সরকারি কর্মচারী যদি মামলায় জিতে যায়, অর্থাৎ বিবাদী পক্ষ যদি হেরে যায়, সেই ক্ষেত্রে বিবাদী পক্ষের বিরুদ্ধে সরকারি কর্মচারী কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে। এই আইনের গুরুত্বপূর্ণ আর একটা ধারা হচ্ছে 40 ধারা, যেখানে বলতেছে একজন সরকারি কর্মচারী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে পারবে না। বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে, এবং এজন্য তাকে কোনো বিভাগীয় মামলা রুজু করার দরকার হবে না। এই আইনের 41 ধারায় বলতেছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে কিভাবে ফৌজদারি মামলা রুজু করতে হয়। আর এই আইনের 42 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখানে বলতেছে যে সরকারি কর্মচারী ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া কি। প্রক্রিয়াটা হচ্ছে ভাই, যে আপনার আহ সাজা যদি মৃত্যুদণ্ড হয় এবং 1 বছরের ঊর্ধ্বের কারাদণ্ড হয়, আপনার চাকরি থাকবে না। 1 বছরের নিচের কারাদণ্ড হলে চাকরি থাকবে, কিন্তু আপনার কর্তৃপক্ষ আপনাকে নিম্নলিখিত এক বা একাধিক শাস্তি দিতে পারে, যেমন তিরস্কার দিতে পারে, তারপর বেতন বৃদ্ধি স্থগিতকরণ করতে পারে, পদোন্নতি স্থগিতকরণ করতে পারে, মানে নিম্ন নিম্ন বেতনে আপনাকে বেতন নির্ধারণ করতে পারে। এরপরে আপনার জন্য যদি আপনি যদি মানে এই আপনার দায়িত্ব কর্তব্যে যদি ক্ষতি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে। তবে বলতেছে আপনার যে চাকরি চলে গেল, অর্থাৎ ওই যে যে মৃত্যুদণ্ড বা 1 বছরের ঊর্ধ্বে আপনার 2 বছর কারাদণ্ড হয়েছে মনে করেন, আপনার যে চাকরিটা চলে গেল, তো আপনি যদি আপিল করে চাকরিটা পুনরায় আবার ফেরত পান, সরকারি চাকরি আইন 2018-তে বলতেছে যে আপনি এই আপনাকে এই চাকরিতে পুনরায় আবার পুনর্বহাল করা যাবে। এই হলো এই সরকারি চাকরি আইনের গুরুত্বপূর্ণ ধারা। আর একটা ধারা, সরকারি চাকরি আইন সংশোধনী অধ্যাদেশ 2025। একটা ধারা ইম্পর্টেন্ট, কনস্টেবলদের জন্য অতটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়নি। এটা এএসআই থেকে যারা সাব ইন্সপেক্টর দেবেন তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 37 ক, কত, 37 ক, যেখানে বলতেছে একজন সরকারি চাকরিজীবীর কি কি অপরাধে শাস্তি দেওয়া যায়, এবং এই শাস্তি দেওয়ার আইনানুগ প্রক্রিয়াটা কি। ভালো করে বুঝেন, কয় ধারা? 37 ক ধারা। কখন পড়াইছি? গতকাল রাত্রে পড়াইছি। 37 কতে বলতেছে একজন সরকারি কর্মচারী 37 ক ধারা অনুযায়ী নিম্নলিখিত অপরাধ যদি করে, যেমন অনানুগত্য, দায়িত্ব কর্তব্যে বাধা, তারপরে এককভাবে বা যৌথভাবে ছুটিতে অতিবাস করা বা কর্মস্থলে গরহাজির থাকা, তারপরে হচ্ছে আপনার কর্তব্য সম্পাদনে বাধা দেওয়া, কোনো অপরাধে উস্কানি দেওয়া বা সহায়তা করা, হ্যাঁ, এই ধরনের কাজ যদি করেন, আপনাকে চাকরি থেকে বরখাস্তকরণ, অপসারণ বা নিম্ন পদে আপনাকে নামাই দিতে পারে। এজন্য আপনাকে 7 কার্য দিবসের মধ্যে কৈফিয়ত তলব করতে হবে, এবং কারণ দর্শাতে হবে, এবং ব্যক্তিগতভাবে হাজির হতে চান কিনা এটা আপনার কাছে জানতে হবে। আপনি যদি সঠিক সময়ে আপনি জবাব দেন অথবা জবাব না দেন, জবাব যদি আপনার কাছে সন্তোষজনক না হয়, সেই ক্ষেত্রে আবার 7 কার্য দিবসের মধ্যে আপনার কাছ থেকে কি করতে হবে, বলতেছে যে কেন আপনাকে শাস্তি দেওয়া হবে না তার কারণ দর্শাতে হবে। যদি সন্তোষজনক জবাব না হয়, সেই ক্ষেত্রে আপনাকে এই এই কারণ দর্শাতে হবে, এবং নোটিশের মাধ্যমে। নোটিশটা দেবেন কিভাবে? সেটা হচ্ছে যে আপনাকে এই আপনার স্থায়ী যে ঠিকানা আছে বা স্থায়ীভাবে যেখানে বসবাস করেন, সেখানে একটা কপি লটকাই দিতে হবে। আর একটা বলতেছে সর্বনিম্ন 2টি পত্রিকায় আপনাকে বিজ্ঞাপন দিতে হবে। আর একটা বলতেছে ওই সরকারি চাকরি আইনে সরকারি চাকরিজীবীর যে স্থায়ী মেইল আছে, মেইল আইডি আছে, আপনার মেইল আছে না? প্রত্যেকেরই কিন্তু একটা করে আইডি থাকে, হ্যাঁ, আমার যেমন আছে, আলামিন শরীফ 4382@gmail.com।
এই মেইলে আপনাকে মেসেজ দিতে হবে। এরপরে বলতেছে যে এই যে যে শাস্তিটা তাকে দিলেন, এই শাস্তির বিরুদ্ধে 30 দিনের মধ্যে সে কিন্তু হচ্ছে আপনার আপিল করতে পারবে। 30 দিনের মধ্যে সে সে হচ্ছে আপনার আপিল করতে পারবে। আর এখানে বলতেছে যে আহ, যদি আপনার ইউনিট আপনাকে শাস্তি দেয় বা সরকার আপনাকে শাস্তি দেয়, সেই ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন, কিন্তু রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কখনো কোনো আপিল চলবে না। কিন্তু রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? রিভিউ করতে পারবেন। হ্যাঁ, আপনার আদেশ এবং আপিল একবারই করা যাবে, দ্বিতীয়বার করার কোনো সুযোগ নাই। এবং এই আপিল এবং রিভিউ, যে আদেশ হয় সেই আদেশটাই চূড়ান্ত আদেশ হিসেবেই গণ্য হবে। একটু বড়, একটু কঠিন, আমি নিজে মুখস্থ করে ফেলাইছি। এটা আপনাদেরকেও মুখস্থ করতে হবে যে এই সরকারি কর্মচারীর সাজাটা দেয়া হয় কিভাবে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই সেশনটা পরীক্ষায় আসবে। কনস্টেবল কনস্টেবলদের না, এএসআই দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। নাইট ডিউটি করে সকালে ক্লাস করা কষ্টকর, আসলেই কষ্টকর ভাই, এটা বুঝি। পুলিশের চাকরি নাইট ডিউটি তো আগে করি নেই, এখানে এসে তো করি। নাইট ডিউটি কঠিন আছে ভাই। যাও, আমরা মোটামুটি কয়েকটা আইন দেখছি। আহ, আমরা প্রায় মাইনর একটা 60টা আইন পড়ছি। আমরা আরো প্রায় 8টা আইন পড়বো, এটা আস্তে আস্তে পড়ি, টেনশনে কিছু নাই। আমরা এখন দণ্ডবিধি আইনটা পড়বো। দণ্ডবিধি আইনে গত ক্লাসে আমরা 318 ধারা পর্যন্ত পড়ছিলাম। আজকে আমরা 319 ধারা থেকে আমরা ইনশাল্লাহ সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা। 319 ধারা থেকে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে মানে দণ্ডবিধির ক্লাসটা কিন্তু খুব মজার, আপনাকে বুঝতে হবে, মুখস্থ করার কিছু নাই। আমরা যে সেশনটা আলোচনা করতেছি, এটা হচ্ছে মানব দেহ এবং মানব জীবনের বিরুদ্ধে অপরাধ। হুম, মানব জীবন এবং মানব দেহের বিরুদ্ধে অপরাধগুলো আলোচনা করছে। মানব জীবনের বিরুদ্ধে অপরাধগুলো হচ্ছে 299 থেকে 318। কত এমসিকিউ? 299 থেকে 318। আর মানব দেহ, আঘাতটা কোথায় করে? এইভাবে মনে রাখবেন যে আঘাত করে দেহেতে, তাই না? তাহলে আঘাতটা দেহতে করে, তাহলে আঘাতের বিষয়টা শুরু হয়েছে 319 থেকে। এই জন্য আপনাকে পড়তে হবে যে 319 থেকে 377 ধারা পর্যন্ত মানব দেহের বিরুদ্ধে অপরাধগুলো আলোচনা করছে। আমি কি ক্লিয়ার মনির ভাই? 319 থেকে 377 ধারা পর্যন্ত মানব দেহের বিরুদ্ধে এই অপরাধগুলো আপনাকে আলোচনা করছে। এই আনারুল সাহেব কেমন আছেন? এই এস আই আনারুল। তাহলে হচ্ছে আপনার এই এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করছে। তো বিশেষ করে এই যে যে সেশনগুলো, এই সেশনগুলো তো থানায় কিন্তু মামলা হয়। মানে থানার অল্প কয়েকটা ধারা জানলেই কিন্তু আপনি মামলা রেকর্ড করতে পারবেন। যেমন অনধিকার প্রবেশ, এই যে মারামারি, ধর্ষণ, গুরুতর আঘাত, হ্যাঁ, হত্যা চেষ্টা, তারপরে হচ্ছে আপনার খুন। হ্যাঁ, এই 4-5টা ধারা যদি আপনি ভালো করে জানেন, মামলা রেকর্ড করে ফেলতে পারবেন, সমস্যা নেই। থানায় মনে করেন যত মামলা, মনে করেন মাসে যদি 20টা মামলা হয়, 20টা মামলার মধ্যে 18টা মামলায় হচ্ছে মারামারি, অনধিকার প্রবেশ, বেআইনি সমাবেশ। তোমরা আমি তো আগে জানতাম না, থানায় এখন চাকরি করে এখন বুঝি, মানে সব মামলার ক্যাটাগরি সব এক। কথা বুঝছেন? ঠিক কিনা? চিল্লাই কন। আমি কি ঠিক কথা কইছি? থানায় যদি মনে করেন 20টা মামলা হয়, তার 18টা মামলা আছে একই একই ক্যাটাগরির মামলা, এক সেম মামলা। থানায় চাকরি যেটা করে তোমরা জানো না? মনে করেন ওই তদন্তের পদ্ধতি সব এক। মানে 8-20টা মামলা যদি প্রতি মাসে হয়, গতানুগতিক যে ধারা সিস্টেম এক। মনে করো মারামারি হয়েছে, বাড়িতে প্রবেশ করছে, ভাঙচুর করছে, তারপরে হচ্ছে মালামাল নিয়ে গেছে, ধারাগুলো কি? ও মাদকেরটাও জানতে হবে, হ্যাঁ। মাদকের তো সারণী দেখে দেখে তার ধারা হচ্ছে আপনার মনে করো 323, 324, 325, 326, 307। তারপর আছে তোমার এই যে 447, 448, 379, তারপর আছে 506/34। তাই না? এই কটা ধারা মুখস্থ করলে তোমার মনে করো থানার চাকরি শেষ। মানে থানার চাকরি মানে অত কঠিন না, হ্যাঁ, মানে একটু সিস্টেমে করলেই কিন্তু হয়ে যায়। মানে এই হলো, মানে এই ধারা এই যে সেশন গুলো বললাম, এই সেশনের মামলাগুলো থানাতে সবসময় বেশি। মানে 20টা মামলা হলে 18টা মামলাই কিন্তু এই 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 সেকশন গুলোতে হয়। আবার অনেক সময় দস্যুতার মামলা হতে পারে, ডাকাতির মামলা, তো কমন ধারা সবাই জানে, তার সময় নষ্ট করবো না। তাহলে এই আঘাতের বিষয় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আঘাতের বিষয় যেমন, আঘাত কাকে বলে, আঘাত এবং গুরুতর আঘাতের পার্থক্য লেখো,
অথবা গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ আলোচনা করে। এই এএসআই দেলোয়ার ভাই ডিএমপি, আপনি আমার কাছে আর কত বছর পড়বেন ভাই? আপনি তো পুরনো লোক মনে হয়, চেহারা দেখে মনে হচ্ছে। এএসআই দেলোয়ার, ভালো করে পড়তে হবে ভাই, আল্লাহ ভরসা, এবার আমারও পরীক্ষা, একসাথে যেন দুই ভাই পার হয়ে যাইতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, মানে তো ধৈর্য আছে, ধৈর্যের সাথে পড়াশোনা করতে হবে। আচ্ছা, তাহলে আঘাত এবং গুরুতর আঘাত, এই দ্বিতীয় জিনিস কিন্তু আমাদের এটা মানে কমন জিনিস, কিন্তু আমরা পরীক্ষার হলে কিন্তু মুখস্থ করি মানে পারি না, সমস্যা। আঘাতটা হচ্ছে, আঘাত বলতে বোঝায় দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায় না। যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটায়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে আঘাত করছে বলে গণ্য হবে। আঘাত মিন্স হচ্ছে তোমার শরীরে একটা ধাক্কা মারলাম, তোমার একটা চড় মারলাম, থাপ্পড় মারলাম, ঠিক আছে কিনা, অর্থাৎ দৈহিক যন্ত্রণা বা পীড়া, এই এই নর্মাল জিনিসটা হচ্ছে আঘাত। কিন্তু মানসিক কষ্ট দেয়া, হ্যাঁ, মানসিক কষ্ট দেয়া বা তোমার একটা বকা দিলাম, তোমার একটা গালাগালি করলাম, এটা কিন্তু আঘাত না। একটা জিনিস মনে রাখবেন, মলয় নাকি, যে মানে মানসিক কোনো কষ্ট এটা আঘাতের পর্যায়ে পড়বে না, অর্থাৎ আঘাত হবে না। তাহলে আবার বলি, কি আঘাত হবে না? মানসিক কোনো কষ্ট দেয়া এটা আঘাতের পর্যায়ে পড়বে না। কয় ধারায় বলছে? 319 ধারায় আপনাকে এই কথা বলছে, এগুলো আসবে না। 320টা দয়া করে সবাই মুখস্থ করে ফেলবেন, এটা আমার উপর ডিপেন্ড করার দরকার নাই। নিজ দায়িত্বে 320 ধারাটা আপনাকে মুখস্থ করতে হবে, যে গুরুতর আঘাতের শ্রেণী বিভাগ উল্লেখ করো। মানে এই ধারার উপর ভিত্তি করেই সামনের ধারাগুলো তোমাকে মানে অটো 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 মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ আবার ভালো করে বোঝেন, বইয়ের দিকে তাকান না, 320 ধারায় যে 8টা আঘাতের শ্রেণী বিভাগের কথা কইছে, এই 8টা আঘাতের যে কোনো একটা আঘাত যদি কোনো ব্যক্তি করে, তখন সেই ব্যক্তি 325, 326, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে 300 কত ইয়া আরে 31, 333, এই ধারায় কিন্তু সে অভিযুক্ত হয়। বুঝেন নাই? অর্থাৎ যখনই আপনি গুরুতর অপরাধে আপনি অভিযুক্ত হচ্ছেন গুরুতর আঘাতের জন্য, তখন এই 326-এর আঘাত, মনে করো রহিম করিমকে বাড়ি দিছে, মাথায় আঘাত করছে। এখন মাথায় যে আঘাত করলো, এই আঘাতের ফলে করিমের কি ক্ষতি হয়েছে, এই আঘাতের ফলে করিমের কি ক্ষতি হয়েছে, তা তোমাকে আগে দেখতে হবে যে সে কি 320-এর ওই 8টা যে আঘাতের কথা কইছে ওই আঘাতের মধ্যে পড়ছে কিনা, ওই আঘাতের মধ্যে পড়ছে কিনা। আহ, এটা এই যে যেমন আমি এই যে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিলাম, এই শালা আমার হাতের কেনিয়ান কেনিন আঙ্গুল মস্কায় গেছিল, এখন এখনো শক্তি কম পাই। তাহলে ওই হিসেব করলে কিন্তু এখনো এটা কিন্তু গুরুতর আঘাতের পর্যায়ে কিন্তু পড়ে, ঠিক আছে। তো এখানে এই যে 8টা আঘাতের কথা কইছে, এটা মুখস্থ করতে হবে। এই 8টা আঘাতের যে কোনো একটা আঘাত যদি অপর কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে করে, সে গুরুতর আঘাত করছে বলেই গণ্য হবে। তাহলে গুরুতর আঘাতের শ্রেণীবিভাগ কয়টি? এমসিকিউ 8টি। কি কি? পুরুষত্বহীনকরণ। তো কেউ যদি তোমার পুরুষাঙ্গ মনে করে কাটি দেয়, বা পুরুষত্বহীন, যেমন ওই যে ওই কি জানো কোন মেয়ে যেন একটা ছেলে এরকম করছে, আবার দেখলাম এক কোন সেনাবাহিনীর এরকম ছুরিতে এসে এরকম করছে, মহিলার ক্ষেত্রে কি হবে? মহিলার ক্ষেত্রে এটা নাই ভাই, কথা পেঁচায়েন না। আচ্ছা, তাহলে পুরুষত্বহীনকরণ, পুরুষত্বহীনকরণ কি? অর্থাৎ কোন পুরুষাঙ্গ আপনি যদি কাটি দেন, এটা পুরুষত্বহীন, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি আপনার গুরুতর আঘাতের পর্যায়ে। তাহলে করিম রহিমের পুরুষত্বহীনকরণ করলো, তাহলে এটা কি আঘাত করলো সে? এমসিকিউ, সে গুরুতর আঘাত করছে বলেই গণ্য হবে। 2 নম্বরে বলতেছে স্থায়ীভাবে দুই চোখের যে কোনো দৃষ্টিশক্তি রহিতকরণ করো। তোমার আমি ঘুষি মারলাম, ঘুষি মারে চোখ একটা মানে গলায় দিলাম বা ফাড়াই ফেললাম, তাহলে এটাও গুরুতর আঘাতের পর্যায়ে পড়বে। 3 নম্বরে বলতেছে স্থায়ীভাবে দুই কর্ণের যে কোনো শ্রবণ শক্তি রহিতকরণ করা। মানে তোমার যদি কান আছে, কানের যে কোনো একটা কানের শ্রবণ শক্তি নষ্ট, এক থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটাই দিছো, বা এক থাপ্পড় দিয়ে দেছো, কান দিয়ে রক্ত পড়ে কান একটা নষ্ট হয়ে গেছে, তাহলে এটাও গুরুতর আঘাতের পর্যায়ে পড়বে। যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন মানে কি? মনে করো অনিষ্ট মানে তুমি, তার অনিষ্ট শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা। যেমন আমি আমার হাতের একটা আঙ্গুল একজন লোক কোপ দিয়ে কেটে ফেললো, আমার হাত একটা কেটে ফেললো, আমার পায়ের নখ একটা কেউ কেটে ফেললো, তাহলে এই যে অঙ্গ না, এটা আমার এগুলো শরীরের অঙ্গ কিনা, কথা বুঝতেছো কিনা ভাই? শরীরের অঙ্গ, তাহলে এটাও কিন্তু গুরুতর আঘাতের পর্যায়ে পড়বে। এরপরে বলতেছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সময়ের বিনাশ বা স্থায়ীভাবে ক্ষতি সাধন করা। এই এই আব্দুল আলিম, তোমরা খালি টিবা টিভি এগুলো করো কেন? মেজাজটা গরম করো না ভাই। তাহলে বলতেছে যে এই যে কোনো অঙ্গ বা গ্রন্থি, অঙ্গ মানে হচ্ছে আমার যে হাত আছে, আমার যে আঙ্গুল আছে, এর শক্তি সমূহ স্থায়ীভাবে নষ্ট করে দেয়া বা অনিষ্ট করে দেয়া। মনে করে যে আমি আমার এই যে বাম হাতের এই কেনি আঙ্গুল আমি মানে করতে পারি না, বাঁকাতে পারি না, তাহলে এটাও কিন্তু গুরুতর আঘাতের পর্যায়ে পড়বে। এরপরে বলতেছে মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। মস্তক মানে কি? মাথা, মুখমণ্ডল মানে হচ্ছে মুখ।
এর স্থায়ীভাবে বিকৃতকরণ করা। বিকৃত, তোমরা প্রায়ই দেখবা যে হুন্ডা অ্যাক্সিডেন্ট হলে বা গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হলে দেখবা মাথা বাঁকিয়ে গেছে, মুখ বাঁকিয়ে গেছে, এরকম দেখছেন না আপনারা ভাই? দেখছেন কি আত্মীয় স্বজন এরকম হয়েছে না, বন্ধু বান্ধব এরকম দেখবে অনেক হয়েছে অ্যাক্সিডেন্টে, তার জীবনটা শেষ হয়ে গেছে। বাইসি আছে কিন্তু তার থেকে মরে যাবো না মনে হয় ভালো, যেমন আল্লাহ তাকে বাঁচায় রাখছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো দেখবেন যে তার মুখ বেঁকায় গেছে, মাথা মানে চেনা যাচ্ছে না, এটাও কিন্তু গুরুতর আঘাতের পর্যায়ে পড়বে। এরপরে বলতেছে হাড় বা দন্ত ভাঙ্গা বা গ্রন্থি চুক্তিকরণ, হাড় ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, এইগুলো আপনাকে বলতেছে যে আপনার এই কি বলে যে গুরুতর আঘাত। এরপরে বলতেছে যে আঘাত জীবন বিপন্ন করে বা যে আঘাত 20 দিনের বেশি তীব্র মেয়াদের জন্য দৈহিক যন্ত্রণা দেয়, হ্যাঁ, বা তাকে স্বাভাবিক পেশা অনুসরণ করতে অসমর্থ করে। হ্যাঁ, তাহলে যে আঘাত জীবন বিপন্ন করে, জীবন বিপন্ন করে মানে কি, মানে এমন আঘাত তোমাকে করা হয়েছে তোমার মৃত্যু হতে পারতো। হ্যাঁ, মনে করেন যে এই এমন কোপ দেছেন, মনে করেন মাথায় সেলাই লাগছে 20টা, সেলাই লাগছে 10টা, তাহলে এটাও কিন্তু গুরুতর, অর্থাৎ 307-এর পর্যায়ে চলে যাবে, অর্থাৎ গুরুতর আঘাত, হত্যা চেষ্টা, হ্যাঁ, অ্যাটেম্প টু মার্ডার, টাক মাথায় রাধার কোপ। হ্যাঁ, তাহলে এই 320-এর এই পয়েন্টগুলো মুখস্থ করতে, আমার আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, আপনাকেও মুখস্থ করতে হবে। যে প্রশ্ন হতে পারে যে গুরুতর আঘাতের পর্যায়ভুক্ত কোনটি, এবং আরো জানলে অবাক হবেন যে এমন কোনো বছর নাই যে, আমি আবার বলি, এমন কোনো বছর নাই যে 320 ধারা থেকে একটা এমসিকিউ আসে না। নিচের কোনটি গুরুতর আঘাত, নিচের কোনটি গুরুতর আঘাত নয়, এই দুটো এমসিকিউর একটা এমসিকিউ মনে করো পরীক্ষায় আসবেই আসবে। তুমি যদি বিগত ওই 5 বছরের প্রশ্ন দেখো ভাই, প্রত্যেক বছর এই প্রশ্নটা আসছে, এই আসছে না ভাই? যারা পরীক্ষা কয়েকবার দিয়েছেন জানেন আপনারা। সুতরাং এই 8টা পয়েন্ট আপনাকে ডাইরেক্ট মুখস্থ করতে হবে, নিচের কোনটি গুরুতর আঘাত, নিচের কোনটি গুরুতর আঘাত না। সুতরাং কিভাবে মুখস্থ করুন এটা হলো আপনার বিষয়। সুতরাং আমি আমার মুখস্থ যেমন পুরুষত্বহীনকরণ, তারপর হচ্ছে দুটি চোখের যে কোনো একটির দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করা, দুটি কানের যে কোনো একটির শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট করা, তারপর হচ্ছে আপনার এই যে ইয়া যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, যে কোনো অঙ্গ বা গ্রন্থির এই কর্ম শক্তি সময়ের স্থায়ী ক্ষতি সাধন, মস্তক মুখমণ্ডলের স্থায়ী বিকৃতিকরণ, হাড় ভাঙ্গা দাঁত ভাঙ্গা, যে আঘাত জীবন বিপন্ন করে বা 20 দিনের বেশি দৈহিক যন্ত্রণা দেয় বা স্বাভাবিক পেশা অনুসরণ করতে সে ব্যর্থ হয়। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা এমসিকিউ এখানে আছে যে কতদিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দিলে সেটা গুরুতর আঘাত, এমসিকিউ 20 দিন, 20 দিন স্বাভাবিক পেশা অনুসরণ করতে যে পারে না সেটাই গুরুতর আঘাতের পর্যায়ভুক্ত পারে, 20 দিন, এটা মনে রাখবেন, এমসিকিউ 20 দিন। তাহলে আমরা কি 320 ধারা কি নিজ দায়িত্বে মুখস্থ করতে পারবো ভাই? জোরে বলেন পারবো কিনা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি সকালে বলছিলাম যে আপনারা সবাই ক্লাস ক্লাস থাকেন না কেন ভাই, যার পরীক্ষা সে কি ঘুমাতে পারে? আমি আবারও বলি, আল্লাহর রস্তে, সকালবেলা ক্লাসে তো মানে আমি নিজ দায়িত্বে আপনাদের করি, আমি তো বলতেছি না সকালবেলা ক্লাসের জন্য আমাকে টাকা দেন আপনারা, বলছি নিজ দায়িত্বে যার পরীক্ষা সে কিন্তু ঘুমাতে পারে না। পরীক্ষার আছে খুবই অল্প সময় আছে, আপনি যদি 1-1.5 মাস 2 মাস কষ্ট করেন আপনার লাইফটাই দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আমি এই কথা গত বছর যাদেরকে বলছি, যারা মানছে আজকে তারা হাসতেছে, তারা দেখেন এএসআই এসআই লাগায় তারা ডিউটি করতেছে। সুতরাং আপনিও পারবেন। এই 1.5 মাস একটু ঘুম কম দেন, বিছানার সাথে পিঠটা কম লাগান, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর মতো ভালো কিছু হবে। প্রত্যেকদিন সকালে আল্লাহর বান্দারা ক্লাসে থাকবেন। আমি যদি সুস্থ থাকি এবং আমার ডিউটি যদি সকালে না থাকে আমি প্রতিদিনই ক্লাস নেবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে গুরুতর আঘাতের এই এই 8টা পয়েন্ট কিন্তু আপনার পরীক্ষায় আসবে, আসতেছে না এমন কোনো বছর নাই। সুতরাং এটাকে একবারে রেড ফ্ল্যাগ দিয়ে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে ওই যে গুরুতর আঘাত, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান, মানে ইচ্ছাকৃতভাবে তুমি যদি আঘাত দাও সেটা স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করছো বলেই গণ্য হবে। 321, 320 হচ্ছে ইচ্ছাকৃতভাবে তুমি যদি অপর কোনো ব্যক্তিকে গুরুতর ওই 320-এর যে গুরু 8 প্রকার আঘাত আছে তার যে কোনো একটা আঘাত অপর কোনো ব্যক্তিকে দেন, সেটা গুরুতর আঘাত, স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দান করছেন বলেই গণ্য হবে। এগুলো সংজ্ঞা, এগুলো আসবে না। আচ্ছা, 323 এবং 324 এই দুটো ধারা কিন্তু একই, অর্থাৎ সাধারণ অস্ত্রের সাহায্যে তুমি যদি এই সাধারণ আঘাত করো সেক্ষেত্রে 323, আর সাধারণ অস্ত্রের সাহায্যে তুমি যদি কাউকে গুরুতর আঘাত করো সেক্ষেত্রে 324 ধারা মোতাবেক তুমি অপরাধ করছো বলেই গণ্য হবে। এগুলো সূচির মতো মনে রাখবেন। সাধারণ অস্ত্র মানে কি, যেমন লাঠি দিয়ে বা মানে কুঞ্চি টুঞ্চি দিয়ে, তারপর তোমার মনে করো এই মানে হাত দিয়ে, হ্যাঁ, তো এই সকল অস্ত্র দিয়ে তুমি যদি মনে করো, হাতও কিন্তু এক প্রকারের অস্ত্র নাকি, তো এটা যদি তুমি এটা করো তাহলে তুমি 323 ধারা মোতাবেক তিনি তিনি অপরাধ করছেন বলেই আছে গণ্য হবে। আর এখানে একটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে
ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত 323 ধারার অপরাধ মীমাংসাযোগ্য। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমসিকিউ আসতে পারে, 323 ধারার অপরাধ কি মীমাংসাযোগ্য? হ্যাঁ, 323 ধারার অপরাধ মীমাংসাযোগ্য, কার অনুমতি ব্যতীত? ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত। যেমন আমাদের দেখবেন থানাগুলোতে কিন্তু ওই যে 323, 506 প্রসিকিউশন দেওয়া হয়। থানায় আসে, আসে কয় যে আমার ভাই আমারে মারছে বা আমাকে আমারে মারছে, ভয় ভীতি দেখাইছে, আইসিজিডি করে বা অভিযোগ দেয়, তখন আমরা তদন্ত করে একটা প্রসিকিউশন কাটার ব্যবস্থা করি, কোর্টে পাঠাই, কোর্ট থেকে অনুমতি হয়ে আসে, আসার আগে দেখি যে মীমাংসা হয়ে গেছে। কথা বুঝছেন? তাহলে কেমনটা লাগে, কম্পিউটার অপারেটর দিয়ে এত কষ্ট করে লেখালাম, আমার প্রসিকিউশনও দেওয়া যাচ্ছে না, আসি তারা আপোসনামা দিয়ে যাচ্ছে। তাহলে এগুলো ঝামেলা। যারা 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 চাকরি করেন তারা জানেন, মানে কামের কাম নাই, মনে করেন আকাম আছে খালি। কথা বুঝছেন? তো এখানে এই 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 জিনিসটাই বলতেছে যে 323 ধারার অপরাধটা হচ্ছে কিন্তু মূলত মীমাংসাযোগ্য। 323 ধারার অপরাধটা হচ্ছে বেসিক্যালি মীমাংসাযোগ্য। এমসিকিউ কার অনুমতি ব্যতীত? এখানে বলতেছে যে এই আরে এই এই মানে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত। আর 324টা কি? 324 হচ্ছে স্বেচ্ছাকৃত ভাবে, হ্যাঁ, স্বেচ্ছাকৃত ভাবে গুলি ছোড়ার যন্ত্র, ছুরিকাঘাত করার যন্ত্র, কর্তন করার যন্ত্র, মৃত্যু ঘটাইতে পারে এমন যন্ত্র, আগুন, উত্তপ্ত বস্তু, বিষ, ক্ষয়কারক পদার্থ যেমন অ্যাসিড, বিস্ফোরক পদার্থ, তারপর হচ্ছে যা রক্ত গ্রহণ করলে মানব দেহের ক্ষতি হয়, হ্যাঁ, তারপরে শিং, গরুর শিং দিয়ে যদি কারো জখম করা হয়, এই সব আঘাতই মারাত্মক অস্ত্রের সাহায্যে আঘাত দান করার শাস্তি। সাধারণ অস্ত্রের সাহায্যে আঘাত 323, মারাত্মক অস্ত্রের সাহায্যে শুধু আঘাত, এইটা হচ্ছে আপনার, এটা 324। যেমন ছুরি দিয়ে তুমি কারো একটা হাতে পোস মারলে, বা একটা রামদা দিয়ে একজনের বাড়ি মনে করো তুমি হাতে মানে কোপ দিলা, কিন্তু কাটলো না, ব্যথা পাইছে, তাহলে এটা হচ্ছে 324 ধারা মোতাবেক তুমি অপরাধ করছো বলেই গণ্য হবে। তাহলে এই সাধারণ অস্ত্রের সাহায্যে তুমি কাউকে আঘাত করলে 323, আর মারাত্মক যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রের সাহায্যেও কিন্তু আঘাত করা যায়। এই অস্ত্রের সাহায্যে তুমি যেমন পিস্তল দিয়ে তুমি কাউরে মনে করো গুলি করো নাই, কিন্তু পিস্তলের মনে করো ওই যে কি কয় রে, আরে পিছন দিয়ে তুমি কাউরে মনে করো গুতো মারছো, মানে মাথায় তুমি আঘাত করছো, এটা কিন্তু 324-এ যাবে। ঠিক আছে কিনা? আর গুলি করে ফেললি তো সেটা তো আঘাত প্রাপ্ত হলি, মানে বার্ট কয়, হ্যাঁ, থ্যাংক ইউ। তো মানে মূল শোনেন, এই থিওরিটা মনে রাখা আমার মনে হয় খুবই সহজ। মানে অস্ত্র যেটাই হোক না কেন, তুমি যে আঘাতটা করতেছো আগে দেখতে হবে যে মনে করো যে করিম রহিমকে লাঠি দিয়ে বাড়ি মেরে মনে করেন একটা হাত ভেঙে দিল, বা লাঠি দিয়ে বাড়ি দিয়ে একটা দাঁত ভেঙে দিল, অপরাধ কি? এটি সাধারণ আঘাত না গুরুতর আঘাত? হাত ভাঙ্গা দাঁত ভাঙ্গা কি বুঝতে হবে। তাহলে এখানে যেহেতু হাত ভেঙে দিয়েছে, দাঁত ভেঙে দিয়েছে, সেক্ষেত্রে 325 অপরাধ। আর যদি মনে করো যে অস্ত্র দিয়ে আঘাত করে, বাট দিয়ে আঘাত করে মনে করো দাঁত ভেঙে দিছে, ঠিক আছে কিনা, সেক্ষেত্রে 326 অপরাধ করছে বলে গণ্য হবে। এটা একেবারে মানে মানে ইসির মতো, মানে সূত্রের মতো। মানে তোমাকে আগে দেখতে হবে যে যে করিম রহিমকে যে আঘাতটা করলো, সেটা কি 320-এর যে 8টা শ্রেণী বিভাগ আছে ওর একটার মধ্যে পড়ছে কিনা। যদি পড়ে তাহলে গুরুতর আঘাত, ওর একটার মধ্যে না পড়লে সেটা সাধারণ আঘাত। কি সহজ না বিষয়টা ভাই? এখন তুমি যদি এইটাই না বলো তাহলে কেমনে কি আমি কেমনে বুঝবো? মানে 320-এর যে 8টা ক্লাসিফিকেশন আছে, এইটার মধ্যে পড়লেই গুরুতর আঘাত, আর এটার মধ্যে না পড়লে সেটা সেটা সাধারণ আঘাত, শেষ কাহিনী। এতে বোঝার কিচ্ছু নাই। তাহলে সাধারণ অস্ত্রের সাহায্যে আঘাত করলে 323, 323-এর অপরাধ মীমাংসাযোগ্য। আর মারাত্মক অস্ত্রের সাহায্যে সাধারণ আঘাত করলে 324। যেমন কেউ ছুরি দিয়ে তোমার হাতে একটা পোস মারলো, একটা পোস মারা তো বোঝো না, আবার এটা গ্রামের ভাষা পোস মারা, মানে তোমার একটা টান মারলো, তোমার হাতে একটা কাটি গেল, ঠিক আছে কিনা, এটা এটা কিন্তু সাধারণ আঘাত। তোমার হাতের ভিতরে একটা ছুরি ছুরি মনে করে ঢুকাই দিল, একটু রক্ত বের হয়েছে, হ্যাঁ, তাহলে এটাও সাধারণ আঘাতের পর্যায়ে কিন্তু পড়বে। আচ্ছা, স্বেচ্ছাকৃত ভাবে 326-এ বলতেছে গুরুতর আঘাত দান করার শাস্তি, অর্থাৎ মনে করো তুমি লাঠি দিয়ে একজনের বারোই মাথা ফাটাই ফেলাইছো, বা লাঠি দিয়ে বারোই হাত ভাঙ্গি ফেলাইছো, এই 325 ধারা মোতাবেক তুমি অপরাধ করছো বলেই গণ্য হবে। আর 326 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। মারাত্মক অস্ত্রের সাহায্যে, মারাত্মক অস্ত্র মিন্স ওই যে যে 324 ধারায় কতিপয় অস্ত্রের নাম বলছে, যেমন ক্ষয়কারক পদার্থ, বিষাক্ত পদার্থ, ধারালো অস্ত্র, হ্যাঁ, বা বলতেছে যে এই যে বিস্ফোরক পদার্থ, ছুরিকাঘাত করার যন্ত্র, কর্তন করার যন্ত্র, মৃত্যু ঘটাইতে পারে এমন কোন যন্ত্র, গুলি ছোড়া হয়, গুলি মানে পিস্তল, গুলি ছোড়া হয় এমন কোন যন্ত্র, এইগুলোর সাহায্যে তুমি যদি কি করো, মারাত্মক জখম করো, অর্থাৎ 320-এ যে ক্লাসিফিকেশনটা আছে ওর যে কোনো একটা আঘাত তুমি করো, সেক্ষেত্রে তুমি 326 ধারা মোতাবেক অপরাধ করছো বলেই গণ্য হবে। শেষ। এগুলো সূত্র আছে ছন্দের মতো ভাই, এগুলো আসলে
মানে আমি আপনাদের মনে হয় বোঝাতে পারতেছি না, এটা মুখস্থ করার কিচ্ছু নাই, মানে আপনাকে একটু যদি মানে বুঝে পড়েন, আমরা এটা মুখস্থ হওয়ার দরকার হয় না, এটা এমনি আপনি পারবেন। আচ্ছা, 326-এর ক, মনে করেন এই যে রহিম, রহিম করিমের বাড়িতে চুরি করতে গেল। এখন করিম উঠে যাওয়ার কারণে মনে করেন যে চাউলের বস্তা ফেলে ছুরি দিয়ে আঘাত করে পালাই গেল, অপরাধ কি? ছুরি দিয়ে আঘাত করে পালাই গেল, অপরাধ কি? তাহলে এখানে কিন্তু সে চুরি করতে পারে নাই, পারছে? যদি চাউল সে নিয়ে যাইতো তাহলে 394 ধারা মোতাবেক সে অপরাধ করতো। যেহেতু চুরির উদ্দেশ্যে সে কোমরে ছুরি নিয়ে গেছে, এই জন্য 382 এবং 324 ধারা মোতাবেক সে কিন্তু আঘাত করছে, এই জন্য আঘাতের অপরাধে সে অভিযুক্ত হবে। আর যদি আঘাত করে মালামাল পালিয়ে নিত মানে নিয়ে যেত, সেই ক্ষেত্রে শুধুমাত্র 394 ধারা মোতাবেক সে কিন্তু অভিযুক্ত হতো। এটা বুঝতে হবে ভাই, না মানে এই ধারাগুলোতে যেহেতু মামলা হয়, আপনাকে সেশনগুলো না বুঝলে কিন্তু সমস্যা। আচ্ছা, তাহলে 326-এর ক, 326-এর কটা গুরুত্ব আছে এখানে বলতেছে যে 320 ধারায় যে গুরুতর আঘাতের কথা বলছে, এই গুরুতর আঘাতের ক্ষেত্রে এখানে বলতেছে যে স্বেচ্ছাকৃতভাবে দুটি চোখ উপড়ে ফেলা, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুই চোখের দৃষ্টি নষ্ট করা, মুখমণ্ডল বা মস্তক অ্যাসিড দ্বারা বিকৃতকরণ করা। ভালো করে বুঝেন, মানে আমরা 320-এ পড়ছি যে একটা চোখ নষ্ট করা, পড়ছি না? আর 326-এর ক হলো দুইটা চোখ নষ্ট করে ফেলা। দুইটা চোখ নষ্ট করে ফেললি 326-এর ক, ঠিক আছে কিনা? মস্তক মুখমণ্ডল বিকৃতকরণ করে ফেললি, সেটাও 326-এর ক। কি ধারা? এমসিকিউ, কিসের ধারা? এটা হচ্ছে এসিড জাতীয় পদার্থ দ্বারা যদি এই কাজগুলো করেন, এসিড জাতীয় পদার্থের দ্বারা দুইটি চোখ নষ্ট করে ফেললি 326-এর ক, মস্তক মুখমণ্ডল বিকৃতকরণ করে ফেললি 326-এর ক। তখন কিন্তু আপনার 326 হবে না। অর্থাৎ একটা যদি করেন 326 এইগুলো দ্বারা, আর যদি দুইটা করেন তখন 326-এর ক। এই পয়েন্টটা মনে রাখবেন ভাই, একটা করলে 326, দুইটা করলে 326-এর ক। ক্লিয়ার? কিসের সাহায্যে? এসিড। এসিড অপরাধ না, এসিড অপরাধের দরকার নাই, যেটা পড়ার সাইডে পড়েন, তাহলে এসিড দ্বারা যদি এই কাজ করেন তাহলে এই ধারা মোতাবেক অপরাধ করছেন বলেই গণ্য হবে। আচ্ছা, এগুলো সূচির মতো আমরা একটু দেখবো, কঠিনের কিছু নাই। 327, 328 এগুলো দরকার নাই। আচ্ছা, 330, 31, 32, 33 এই চারটা ধারা আমাদেরকে দেখতে হবে। এই চারটে ধারায় কিন্তু এই চারটে ধারায় কিন্তু গুরুতর আঘাত যখন করা হবে, তখন আপনাকে ওই যে মানে যদি ছুরির সাহায্যে কাউকে গুরুতর আঘাত করা হয় তাহলে কোন ধারা আসবে বলেন আপনি? 326 আসবে, সহজ কথা। সাধারণ আঘাত যদি আপনি করেন 325 আসবে, সহজ কথা। কোনো মহিলার মাথার চুল কাটিয়ে দিলে কি অপরাধ? মাথার চুল কাটিয়ে যদি কে দাও, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই 355 আসবে। দাড়ি কাটিয়ে দিলি, চুল কাটিয়ে দিলি, হ্যাঁ, মুখে যদি তুমি যদি কালি দাও, হ্যাঁ, কারো মুখে যদি থুতু মারো, হ্যাঁ, তাহলে 355 আসবে। ঠিক আছে? আচ্ছা, 330, 31, 32, 33 এই চারটা ধারা, এই চারটা ধারা, এই চারটা ধারা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে আমাদের কথা বলছে, পুলিশের কথা বলছে, সরকারি কর্মচারীর কথা বলছে, যে কোনো সরকারি কর্মচারী বা কোনো ব্যক্তি যদি বলপূর্বক স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তাহলে 330, আর ওই সেম কাজটাই যদি গুরুতর আঘাত দান করে 331 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। যেমন সাব ইন্সপেক্টর জহির চুরি মামলার আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করলো, অপরাধ কি? প্রশ্ন আসে না পরীক্ষায়? তাহলে যদি মারধর যেহেতু করছে, তাহলে হচ্ছে আপনার 330 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর এই মারধর যদি গুরুতর আঘাতের পর্যায়ে চলে যায়, তাহলে সাব ইন্সপেক্টর জহির 331 ধারা মোতাবেক অপরাধ করছে বলে গণ্য হবে। তাছাড়াও সাব ইন্সপেক্টর জহিরের বিরুদ্ধে পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। শুধু সাব ইন্সপেক্টর জহির বলে কোনো কথা না, ম্যাজিস্ট্রেট যদি কাউকে মারে বা অন্য কোনো রাজস্ব আদায়কারী কর্মচারী সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য মারধর করে, অর্থাৎ সরকারি কর্মচারী বা অন্য ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো যে কোনো ব্যক্তি, দুইটা শর্ত। শর্ত কি? সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করা, আর একটা বলতেছে যে কোনো স্বীকারোক্তি আদায় করা। স্বীকারোক্তি আদায় সাধারণত কে করে? পুলিশ করে, সরকারি কর্মচারী করে, ম্যাজিস্ট্রেট করে, বা অন্য যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি করতে পারে, বা অপর কোনো ব্যক্তি মারধরের মাধ্যমে করতে পারে। একজন বলছে কি স্যার 330, 31 একসঙ্গে দেয়া যেতে পারে কিনা? দেয়া যাবে, মানে প্রশ্নটা মনে করো, প্রশ্ন আসলে এভাবে যে সাব ইন্সপেক্টর মনির করিমের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করলো, অপরাধ কি? বলছে মারধর করলো, তাহলে ব্যাখ্যা করতে হবে তোমাকে যে
যদি স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করা পুলিশের দায়িত্ব বা কাজ না। ঠিক আছে কিনা? এটা যদি মারধর করে স্বীকারোক্তি আদায় করে সাক্ষ্য আইনের 25 ধারা মোতাবেক এটা আদালতে অপ্রাসঙ্গিক। তবে সাব ইন্সপেক্টর মনির যদি স্বীকারোক্তি আদায় করার জন্য মারধর করে, সেই ক্ষেত্রে সে 331 ধারা মোতাবেক অপরাধ করছে বলেই গণ্য হবে। এবং এই মারধর যদি গুরুতর আঘাতের পর্যায়ে চলে যায়, সেই ক্ষেত্রে সাব ইন্সপেক্টর মনির এই 331 ধারা মোতাবেকও অপরাধ করছে বলে গণ্য হবে। ঠিক আছে কিনা? আরেকটা নোট দেব যে ইহা ছাড়া সাব ইন্সপেক্টর মনিরের বিরুদ্ধে আপনার কি করা যাবে, পুলিশ আইনের 37, 857, 880 বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই হলো সঠিক আইন, মানে ব্যাখ্যা করে দিতে হবে আপনাকে। তাহলে সাদা মনে করেন এখানে যে যেমন তোমরা যে একটু মূল বইটা বাইর করো ভাই। যেমন পুলিশ অফিসার জ কোনো বিশেষ অপরাধ অনুষ্ঠান করেছে বলে স্বীকার করতে বাধ্য করার জন্য জকে নিপীড়ন করে, ক এই ধারার অপরাধের অধীনে জন্য দোষী হবে। পুলিশ অফিসার চোরাই মাল কোথায় গচ্ছিত রাখা হয়েছে তাহা দেখাইবার দিতে বাধ্য করার জন্য নিপীড়ন। নিপীড়ন নিপীড়ন যদি না বলতো সমস্যা, নিপীড়ন অর্থ মারধর করা, নিপীড়ন মানে নির্যাতন করা। ঠিক আছে কিনা? রাজস্ব অফিসার জয়ের নিকট থেকে প্রাপ্য বকেয়া রাজস্ব আদায় করার জন্য বাধ্য করার নিপীড়ন করে, অপরাধ কি? তাহলে এই যে যে নিপীড়ন মানে মারধর করতেছে, অত্যাচার করতেছে, 330 ধারা মোতাবেক অপরাধ করতে। তাহলে নর্মালি পুলিশ এবং রাজস্ব অফিসারের কথা মনে রাখবেন এখানে এই উদাহরণে। তাহলে এই ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। আর 331টা হচ্ছে এই পুলিশ এবং রাজস্ব আদায়কারী অফিসার। পুলিশ এবং রাজস্ব আদায়কারী অফিসার প্রহার বা নিপীড়ন একই কথা। থ্যাংক ইউ। হ্যাঁ, এই পুলিশ এবং রাজস্ব আদায়কারী অফিসার যদি গুরুতর আঘাত করে, কিসের জন্য? স্বীকারোক্তি আদায় এবং হচ্ছে আপনার কোনো সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য। তাহলে গুরুতর আঘাত করলে 331 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। কে কার কার কথা কইছে? পুলিশের কথা কইছে এবং রাজস্ব আদায়কারী অফিসারের কথা কইছে। নর্মালি সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করে রাজস্ব অফিসার, তারপর আছে স্বীকারোক্তি আদায় করে সাধারণত পুলিশ অফিসার। এই জন্যই মূলত এই দুজনের কথা এখানে কইছে। এই কাম যদি এরা করে 330, 31 তারা অপরাধ। এটা ছন্দের মতো মনে রাখবেন, মুখস্থ করার কিচ্ছু নাই। 332 এবং 333 এই দুটো ধারা স্পেসিফিক আমাদের কথা বলছে, পুলিশের কথা বলছে। এই দুটো ধারায় কিন্তু মামলা হয়। পুলিশ হ্যাসল্ট, যে মামলাটা পুলিশ অ্যাসল্ট, তাই না বন্ধুরা? মামলা হয় না? যেমন যেমন সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা দান সংশ্লিষ্ট দণ্ডবিধি আইনে কি কি শাস্তির কোন কোন ধারায় শাস্তির বিধান আছে দেখো। যেমন যেমন দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে যদি বাধা দেন, দণ্ডবিধির 152-তে আপনি অপরাধী। সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে যদি কোনো বাধা দেন, 186-তে আপনি অপরাধী। সরকারি কর্মচারীকে যদি আপনি দায়িত্ব পালন করার সময় সাধারণ আঘাত করেন, চড় থাপ্পড় কিল ঘুষি মরেন, বাড়ি দেন, 332-এ আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন করার সময় যদি আপনি গুরুতর আঘাত করেন, মানে বাড়িতে মাথা ফাটাই ফেলাইছেন, কোপ দিয়ে হাত কেটে ফেলাইছেন, তারপরে বাড়িতে নখ একটা ফাটাই ফেলাইছেন, মাথায় বাড়িতে 20টা সেলাই লাগাই দিয়েছেন, আপনি 333-এ আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। অর্থাৎ সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন করার সময় গুরুতর আঘাত করলে 333। এখন ছুটিতে যায় গেছো বাড়ি, বাড়ি যায় স্বাস্থ্য ভাইয়ের সাথে করছো মারামারি, স্বাস্থ্য ভাই বাড়িতে মাথা ফাটাই ফেলাইছে তোমার, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 333 না। কথা বুঝছো নি? এই ক্ষেত্রে 333 কিন্তু হবে না। এই ক্ষেত্রে তোমার যে মাথা ফাটাইছে, তাই ওই যদি ওই যে অস্ত্রের সাহায্যে হয়, সেই ক্ষেত্রে ওই যে তোমার ওই 326 হবে না। আর যদি সাধারণ আঘাতের পর তাহলে 325 হবে না। কথা বুঝছো? তখন কিন্তু ওই পাবলিকের মতো তুমি হয়ে গেলা, আপনি হয়ে গেলেন। আচ্ছা। এবং এছাড়া সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন করার সময় অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করার শাস্তি 353। ঠিক আছে কিনা? আর 353 ধারার মামলা রুজু করতে গেলে অবশ্যই পুলিশ সুপারের অনুমতি নিয়ে আপনাকে করতে হয়। এই ধারাগুলো মনে রাখবেন: 152, 186, 332, 333, 353। এই ধারাগুলো কিন্তু পরীক্ষায় আসে। যে সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে কর্তব্য মানে বাধাদান সংশ্লিষ্ট অপরাধগুলো, ধারাগুলো কি কি বা অপরাধগুলো কি কি লেখো, তখন এই ধারাগুলো কিন্তু ইন্সপেক্টরশিপে আসছে। আর এমনি আমাদের আসে নাই, কিন্তু আসতে কতক্ষণ। আমি আবার বলি, ইনশাল্লাহ সামনে মাস থেকে আমরা রিটেনের একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি চলবে। মডেল টেস্ট আকারে পরীক্ষা হবে, সবাই পরীক্ষা আমরা দেব। ঠিক আছে? একেবারেই সন্নিকটে পরীক্ষা, আমরা কয়েকটা পরীক্ষা দেব, দেখবেন ইনশাল্লাহ আমাদের আরো একটু ভালো লাগবে এবং নিজের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে। তাহলে 332টাকে আমরা বুঝতে পারছি, আর 333টাও কি বুঝতে পারছি? অর্থাৎ সরকারি কর্মচারীকে আপনি যদি সাধারণ আঘাত করেন 332, সরকারি কর্মচারীকে আপনি গুরুতর আঘাত করেন 333। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? একেবারেই সহজ কথা, এর বাইরে কিন্তু আর কোনো কথা নাই। একেবারেই সহজ কথা, এর বাইরে আর কিন্তু কোনো কথা নয়াকারে নাই। আশা করি আপনারা এটা ইনশাল্লাহ বুঝতে পারছেন বন্ধুরা। আচ্ছা। তাহলে 332, 333 খুবই ইম্পর্টেন্ট। এই দুটো ধারা থেকে পদোন্নতি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা, এখানে আর দরকার নাই, আমরা
সরাসরি এখন চলে যাব, মানে আমি একেবারে গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি যে গত বছর কি অবৈধ বাধা অবরোধ পরীক্ষা আসছিল? হ্যাঁ, কাদের? যে যে কোনো এক পার্টির মনে হয় আইছিল, এএসআইদের আসছিল মনে হয়, না কাদের আসলো? আচ্ছা, আসুক বা না আসুক, এই 339 40 এই দুটো সেশন থেকে কিন্তু পরীক্ষা এবছর আমরা প্রশ্ন পাবো। এই দুটো সেশন থেকে আমরা পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন কিন্তু ইনশাল্লাহ পাবো। সুতরাং কথা বুঝেন, 339 40 এখান থেকে আমরা এবছর প্রশ্ন পাবো। সুতরাং ঢাকায় রাখেন, একবার রেড জোন। বেশি পড়াবো না ভাই, যেটা পড়াবো যদি কেউ আমলে নেন, বারবার করে বলতেছি, দেখবেন আর সে ভালো করবেন ইনশাল্লাহ, ভালো করবো আমরা। 339 হচ্ছে অবৈধ বাধা, 340 হচ্ছে অবৈধ অবরোধ। অবৈধ বাধা এবং অবৈধ অবরোধ পরীক্ষায় আসার মতো কিন্তু একটা সেশন। অবৈধ বাধা এর অপর নাম হচ্ছে অন্যায় বাধা, বেআইনি বাধা। ঠিক আছে কিনা? তো অবৈধ বাধা বা বেআইনি বাধা বা অন্যায় বাধা এর ইংরেজি হচ্ছে রংফুল রেস্ট্রেইনট। কি বলতেছে? রংফুল রেস্ট্রেইনট, RESTAINT, রেস্ট্রেইনট। অবৈধ বাধা কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেদিকে যাওয়ার তার আইনগত অধিকার আছে সেই দিকে যেতে বাধা প্রদান করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ প্রদান করছে বলেই গণ্য হবে। আমাদেরকে জেনে রাখা ভালো, ব্যক্তিগত স্থানে অবৈধ বাধা সাধারণত হয় না। মনে করো আমি শ্রীপুর থানার সামনে দিয়ে হেঁটে যাব, তাই না? সরকারি রাস্তাতে আমি হেঁটে যাব, এটা আমার কাজ, বা আমি আমার বাড়িতে আমি যাব। এখন এইখানে যেতে যদি বাধা প্রদান করা হয়, তাহলে এটা অবৈধ বাধা দান করছে বলেই গণ্য হবে। কি হলো, হ্যাঁ? এটা সমস্যা। আচ্ছা, কি বলছি? তো যেদিকে যাওয়ার আমার আইনগত একটা অধিকার আছে, সেই দিকে আমাকে যেতে তুমি যদি বাধা দাও, সেটাই হচ্ছে অবৈধ। যেমন আমি শ্রীপুর থানার সামনে দিয়ে হেঁটে যাব, তুমি আমাকে মনে করো যাইতে দিলা না, বাধা দিলা, তাহলে এটাই হচ্ছে অবৈধ বাধা। কিন্তু ব্যক্তিগত স্থলে কিন্তু অবৈধ বাধা হয় না। যেমন আমি তোমাকে আমি আমার বাড়ির উপর দিয়ে বা আমার উঠানের উপর দিয়ে বা আমার পুকুরে গোসল করতে দেব না, বা আমার উঠানের উপর দিয়ে তোমাকে আমি হাঁটতে দেব না, তাহলে এইটা কিন্তু অবৈধ বাধা হয় না। এই পয়েন্টটা মানে মূল সূত্রটাই এখানে বলতেছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যেদিকে চলাচলের তার আইনগত অধিকার রয়েছে সেই দিকে চলাচল করতে যদি আপনি বাধা দেন, সেটাই হচ্ছে অবৈধ বাধা বা বেআইনি বাধা বা অন্যায় বাধা। ঠিক আছে কিনা? যদি এইরকম যদি কাজ করেন, তাহলে আপনি হচ্ছে দণ্ডবিধির 341 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। তাহলে এই অবৈধ বাধার অপরাধের অনুষঙ্গগুলো কি কি? আহ অপর কোনো ব্যক্তিকে চলাচলে বাধা বাধা দান করা, অপর কোনো ব্যক্তিকে বেআইনিভাবে চলাচলে বাধা দান করা, উক্ত পথে চলাচলের জন্য উক্ত ব্যক্তির আইনগত অধিকার থাকে, উক্ত কাজটি স্বেচ্ছাকৃতভাবে করা। অর্থাৎ এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে অবৈধ বাধার অপরাধে একজন ব্যক্তিকে অভিযুক্ত করা যাবে। ঠিক আছে কিনা? আর অবৈধ বাধার শাস্তি কত? 341 ধারায় আপনাকে বর্ণনা করছে। তাহলে এই রিটেনে প্রশ্ন আসতে পারে, অবৈধ বাধা বলতে কি বোঝায়? অবৈধ বাধার অনুষঙ্গ লেখো, অবৈধ বাধার প্রমাণ সমূহ লেখো, অবৈধ বাধা কি, শাস্তি সহকারে লেখো। হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু রিটেনে একাধিকবার আসছে। একটা সূত্র মনে রাখবো, যে ব্যক্তিগত স্থলে সাধারণত আপনার এই অবৈধ বাধা এখানে আপনার হবে না। বেসরকারি কোনো স্থলে আপনার এই অবৈধ বাধা সাধারণত হচ্ছে আপনার হয় না। এই পয়েন্টটা আমাদের মনে রাখলে এখানে হবে, এর বেশি এখানে মনে রাখার কোনো দরকার নাই বা করারও দরকার নেই। অবৈধ বাধা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, হ্যাঁ, প্রত্যেকটা নাগরিক আপনার সে স্বাধীনভাবে চলাচল করবে, এটাই আইনে বলছে। বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে এ কথা বলছে? MCQ বলেন তো, জোরে বলেন, কত অনুচ্ছেদে বলছে? বাংলাদেশ সংবিধানের 36 অনুচ্ছেদে আপনাকে এই কথা বলছে। বাংলাদেশ সংবিধানের 36 অনুচ্ছেদে আপনাকে এই কথা বলছে যে প্রত্যেকটা নাগরিক সে আপনার এই আইনগতভাবে বা সঠিক এভাবে সে চলাচল করতে পারবে। এটা তাকে আইনগত এই অধিকার বেসিক্যালি দেওয়া হয়েছে। কিন্তু এই চলাচলের অধিকার যদি আপনি ক্ষুণ্ণ করেন, তাহলে বাংলাদেশ সংবিধানকে আপনি অমান্য করছেন বলেই গণ্য হবে। তাহলে একটা MCQ আসতে পারে, বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে এই কথা বলছে? তাহলে বাংলাদেশ সংবিধানের 36 অনুচ্ছেদে এই কথা বলছে যে প্রত্যেকটা ব্যক্তি সে
আহ, সঠিকভাবে চলাচল করতে পারবে, এটা হচ্ছে তাকে আইনে এই ক্ষমতা বা এই অধিকার তাকে দেয়া হয়েছে। আর দরকার নাই এখান থেকে। 340 ধারাটা আমরা চলে যাব। 340টা হচ্ছে অবৈধ অবরোধের শাস্তি। অবৈধ অবরোধের কিন্তু আরো কিছু নাম আছে। অবৈধ অবরোধের আর কি নাম আছে বন্ধুরা? অবৈধ অবরোধের নাম হচ্ছে, মনে করেন, বেআইনি আটক, অন্যায় আটক, অবৈধ অবরোধ বা অবৈধ আটক, একই কথা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সীমার মধ্যে, হ্যাঁ, অন্যায়ভাবে আটকিয়ে রাখে বা বেআইনিভাবে আটকিয়ে রাখে বা নির্দিষ্ট সীমার বাইরে না যেতে দেয়, হ্যাঁ, তখন সে অবৈধ আটক, অন্যায় আটক বা বেআইনি আটক করছে বলেই গণ্য হবে। মনে করেন খালি ঘরের মধ্যে আটকায় রাখলেই যে বেআইনি আটক হয়, বিষয়টা এরকম না। মানে নির্দিষ্ট সীমার বাইরে না যেতে দিলে সেটাও কিন্তু অবৈধ আটক হিসেবেই গণ্য হবে। যেমন আমি যদি রহিম রে ভয় দেখাই যে তুই যদি শ্রীপুর বাজারে আসিস তোর নলা খুলে দিবানি, মানে তোরে তো তোরে মারি এলাবানি, তাহলে এই যে যে শ্রীপুর এলাকার বাজারে তাকে আসতে আমি যে নিষেধ করলাম, মানে আসলে নলা খুলিয়ে এলাবানি, নলা তো বোঝেন নাকি, এটা গ্রামের ভাষা, মানে তোর পা কাটিয়ে এলাবানি নাকি, তাহলে তোর নলা খুলিয়ে এলাবানি, তুই শ্রীপুর বাজারে আসবি না। তাহলে এটা কি অবৈধ বাধা না অবৈধ অবরোধ? কি হয়েছে এটা? তুই শ্রীপুর বাজার ত্যাগ করবি না বা শ্রীপুর এলাকা ত্যাগ করবি না, তোর এলাকা তুই ত্যাগ করবি না, এটাও কিন্তু অবৈধ অবরোধ বা অন্যায় আটক বা বেআইনি আটক হিসেবে গণ্য হবে। তার মানে কি, তাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমি আটকায় রাখছি, তাকে শ্রীপুর বাজার ত্যাগ করতে আমি দিচ্ছি না, মাগুরার শ্রীপুর বাজার আমি ত্যাগ করতে তাকে দিচ্ছি না, তাহলে এটাও কিন্তু অবৈধ কি, অবরোধ, বেআইনি আটক, অন্যায় আটক, অবৈধ আটকের পর্যায়ে কিন্তু পড়বে। শুধু করিমকে ঘরের মধ্যে আমি 10 দিন আটকায় রাখলাম, 5 দিন আটকায় রাখলাম, হ্যাঁ, এইটা কিন্তু অবৈধ অবরোধ শুধু না, নির্দিষ্ট একটা সীমা আছে, এই সীমার বাইরে যদি কাউকে যদি আমি আসতে না দেই, এটাও কিন্তু অবৈধ আটক, বেআইনি আটক বা অন্যায় আটক হিসেবেই গণ্য হবে। ক্লিয়ার? আর অবৈধ আটক, বেআইনি আটকের শাস্তিগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। এই শাস্তিগুলোর আমি পড়াচ্ছি। তো যদি প্রশ্ন আসে যে অবৈধ অবরোধের বৈশিষ্ট্য লেখো, তখন আপনি কি লিখবেন? তাহলে অবৈধ অবরোধের বৈশিষ্ট্য হচ্ছে অপর কোনো ব্যক্তিকে বাধা দান করা, হ্যাঁ, নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার উক্ত কাজটি স্বেচ্ছাকৃতভাবে করা, হ্যাঁ, এই কাজগুলো যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে করবে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ অবরোধ বা বেআইনি আটক বা অন্যায় আটক করছে বলেই গণ্য হবে। এই অনুষঙ্গ উপাদান বা বৈশিষ্ট্য এটা আপনার একই কথা। এখন কথা হচ্ছে যে এই 340-এ অবৈধ অবরোধের যে শাস্তিগুলো আছে এগুলো মনে রাখা একেবারেই সহজ। অবৈধ অবরোধ চতুর্দিক থেকে হয়, হ্যাঁ, থ্যাংক ইউ। অবৈধ অবরোধ সবসময় চতুর্দিক থেকে হয়, একদিক থেকে কিন্তু অবৈধ অবরোধ হয় না। ওই যে আমি বললাম, মনে করেন, মানে আপনার শুধু ঘরের মধ্যে আটকায় রাখলেই অবৈধ অবরোধ হয় না, ভালো করে বুঝেন। শুধুমাত্র ঘরের মধ্যে আটকায় রাখলেই অবৈধ অবরোধ হয় না। কারো যদি আমি কই যে তুই শ্রীপুর এলাকায় আসবি না বা শ্রীপুর বাজার ত্যাগ করবি না, এই নির্দিষ্ট একটা সীমা আমি দিয়ে দিলাম, যদি আসিস তো নলা খুলে দিবানি, তাহলে এই যে যে আমি নির্দিষ্ট সীমা তাকে অতিক্রম করতে বাধা দিলাম, তাহলে এটাও অবৈধ অবরোধ বা অন্যায় আটক বা বেআইনি আটক হয়েছে বলেই গণ্য হবে। আমি কি আপনাদের বোঝাতে পারতেছি ভাই? হ্যাঁ, আকাশ পথে এবং নৌপথে অবৈধ অবরোধ হয় না, আকাশ পথে এবং নৌপথে অবৈধ অবরোধ হয় না, আকাশ পথে এবং নৌপথে অবৈধ অবরোধ হয় না, এই পয়েন্টটা মনে রাখবেন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে একটা বলতেছে যে আহ, অবৈধ মানে মানে অবৈধ আটক মানে এইটা, এটার বৈধতা কখন, মানে একজন ব্যক্তিকে আটকে রাখা কখন বৈধ, প্রশ্ন আসতে পারে না? একজন ব্যক্তিকে আটকে রাখা কখন বৈধ? ভাষ্যতে বলতেছে, বলতেছে যে কোনো আদেশের অধীনে কোনো ব্যক্তিকে আটকায় রাখলে সেটা অবৈধ না, সেটা বৈধ হিসেবে গণ্য হবে। তবে আটক আদেশ যদি বৈধ হয়, স্বাভাবিকভাবে আটক করা, আহ, আটক আদেশও আটক, যদি আটক আদেশ যদি অবৈধ হয় তাহলে স্বাভাবিকভাবে আটক আর স্বাধীনভাবে আটক রাখাও অবৈধ। আটক আদেশ অবৈধ হলে সেক্ষেত্রে আটককারীর কোনো অপরাধমূলক মনোভাব থাকুক বা আর নাই থাকুক, সেটা অবৈধ হিসেবেই গণ্য হবে। মানে করো তুমি এই আদালতের নির্দেশ মোতাবেক তুমি একজনকে ধরে রাখছো বা 5 দিন রিমান্ডে আটকায় রাখছো, তাহলে এটা কিন্তু অবৈধ না, এটা কিন্তু বৈধ হিসেবেই গণ্য হবে। ঠিক আছে? অর্থাৎ যদি কর্তৃপক্ষের আদেশে কাউকে আপনি আটকায় রাখেন, সেটা বৈধ। তবে কর্তৃপক্ষের আদেশটা যদি অবৈধ হয়, তাহলে আটক আদেশও কিন্তু অবৈধ হিসেবেই বেসিক্যালি গণ্য হবে। আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন নাকি ভাই, নাকি বুঝতেছেন আমি একাই বুঝতেছি কোনদি? বুঝতেছেন ইনশাল্লাহ? আচ্ছা, তো এই অবৈধ আটক আদেশ বা অবৈধ আটকের যে শাস্তি,
আচ্ছা, 340 এবং 220-এর মধ্যে পার্থক্য লেখো। ভালো প্রশ্ন বলছো, থ্যাংক ইউ। 340টা হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অবৈধভাবে বা অন্যায়ভাবে কি করে, নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখে, হ্যাঁ, বা নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধা দান করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অবৈধ আটক বা অন্যায় আটক বা বেআইনি আটক বা অবৈধ অবরোধ করছে বলে গণ্য হবে। আর 220টা কি? 220টা হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে বিচার বিভাগীয় ক্ষেত্রে, হ্যাঁ, কোর্টে প্রেরণ করে বা আদালতে প্রেরণ করে, হ্যাঁ, মনে করো যাচাই বাছাই না করে আমি রহিমকে হত্যা মামলার আসামি হিসেবে ধরে ফেললাম, ধরে আমি আদালতে চালান দিয়ে দিলাম। মানে 220-এর ক্ষেত্রে আছে আদালতে চালানের একটা বিষয় আছে, মানে আদালতে আমি প্রেরণ করে দিলাম যে তোর বিচার হোক, তোরে কোর্টে পাঠাই দিলাম, এই ক্ষেত্রে হলো 220 আসবে। আর 340টা হচ্ছে কোনো কোর্ট টোটের কোনো বিষয় না, মানে অন্যায় ভাবে কারো তুমি নির্দিষ্ট সীমার মধ্যে আটকিয়ে রাখছো, তার মানে তুমি অবৈধ আটক করছো, ঠিক আছে কিনা? আর এই আটকটা তুমি কয়দিনের জন্য করছো? 1 থেকে 2 দিনের জন্য করলি 342, 3 থেকে 9 দিনের জন্য যদি কারো ধরে রাখেন, আটকায় রাখেন 343, 10 থেকে কিয়ামত পর্যন্ত কারো যদি বান্ধিয়ে রাখেন ঘরের মধ্যে 344 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। তবে এই ঘরের মধ্যে আটকায় রাখা বা থানায় আটকায় 10 দিন আটকায় রাখলো, কখন বৈধ কখন অবৈধ? তা 10 দিন আটকায় রাখলে 344 অপরাধী, এটা বৈধ কখন? যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক রিমান্ডের আদেশ মূলে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করার জন্য আটকায় রাখা হয় 10 দিন, সেক্ষেত্রে এটা বৈধ হিসেবেই গণ্য হবে। শর্ত কি? রিমান্ড আদেশ মূলে এটা করতে হবে, আদারওয়াইজ যদি আটকায় রাখো এটা করা যাবে না। কেননা সিআরপিসির 61 ধারায় বলছে যে কোনো আসামিকে 24 ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখা যাবে না। আচ্ছা, আমার কথা কি বুঝতেছেন নাকি আমি একাই বুঝতেছি গন্দি? বুঝতেছেন নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বুঝতেছেন ভাই? আচ্ছা, না বুঝলেও কিছু, না বুঝলে আমি কেমনে বুঝাবো? এটাই ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে অবৈধ অবরোধের শাস্তি 342, অর্থাৎ 1 থেকে 2 দিন। এখানে দিন বলতে একদিন সমান সমান 24 ঘন্টাকে বোঝাইছে, এমসিকিউ আসতে পারে। দণ্ডবিধি আইনে একদিন বলতে কত কত ঘন্টাকে বোঝাইছে, তাহলে একদিন সমান সমান 24 ঘন্টাকে বোঝাইছে। ক্লিয়ার? তাহলে 1 থেকে 2 দিন, মনে করেন সাব ইন্সপেক্টর রহিম করিমকে 22 ঘন্টা আটকিয়ে রাখলো, কোনো অপরাধ হবে? হ্যাঁ, কোনো অপরাধ হবে কিনা? এই 22 ঘন্টা, 22 ঘন্টা আটকায় রাখলে কোনো অপরাধ হবে কিনা? 22 ঘন্টা আটকায় রাখলে এখানে কোনো অপরাধ হবে না, কেননা 24 ঘন্টা আটকায় সে রাখতে পারে, ঠিক আছে কিনা? মনে করো 25 ঘন্টা আটকায় রাখতে রাখলো, তখন কি হবে? সাব ইন্সপেক্টর রহিম হত্যা মামলার আসামিকে 25 ঘন্টা আটকায় রাখলো, অপরাধ হবে কিনা? হ্যাঁ, যদি অন্যায় ভাবে 25 ঘন্টা আটকায় রাখে 342 অপরাধী। তবে আদালতের নির্দেশে, দ্যাট মিনস রিমান্ড মূলে কোনো আসামিকে 25 ঘন্টা যদি পুলিশ হেফাজতে রাখে, সেই ক্ষেত্রে এটা কোনো অপরাধ হবে না। কার্যবিধির 167, 324 বিধি আমাদেরকে লিখতে হবে। বুঝতেছেন ইনশাল্লাহ? আচ্ছা, এরপরে বলতেছে 3 থেকে 9 দিন, অর্থাৎ মনে করেন 72 ঘন্টা কাউরে আটকায় রাখছে, 100 ঘন্টা আটকায় রাখছে, 5 দিন কারো ঘরের মধ্যে আটকায় রাখছে, অপরাধ কি? তাহলে মনে রাখবেন যে 3 থেকে 9 দিন এর মাঝে কাউকে অন্যায়ভাবে কাউরে আটকায় রাখলেই 343 অপরাধী। আর 10 থেকে কিয়ামত পর্যন্ত, মনে করেন 1 মাস কাউরে অন্যায়ভাবে আটকায় রাখছে, হ্যাঁ, এই আটকায় রাখলি 44 ধারা, 344 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। 10 থেকে ততোধিক দিবসের জন্য অবৈধ অবরোধ, মানে কিয়ামত পর্যন্ত কারো যদি অন্যায়ভাবে আটকায় রাখেন, এই 343 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি এখানে গণ্য হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলেই ভালো, আশা করি আমার কথা মনে হয় আপনারা বুঝছেন। আর 345 ধারায় বলতেছে যে ব্যক্তির মুক্তিকল্পে রিট ইস্যু করা হয়েছে তাকে অবৈধ অবরোধ করা। মানে এখানে বলতেছে যে ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য আদালত থেকে আপনাকে নির্দেশ দিয়েছে তাকে ছেড়ে দেন, তাকে তার জামিন দিয়ে দেন, বা 491 ধারা মোতাবেক হেবিয়াস কর্পাস নোটিশ ইস্যু করা হয়েছে, তাহলে এইটা অমান্য করে কাউকে যদি আপনি আটকায় রাখেন, সেক্ষেত্রে 345 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। ছোট ছোট বিষয়গুলো মনে রাখা লাগবে। আর 346টা হচ্ছে গোপনে অবৈধ অবরোধ করা। গোপনে, গোপনে অবৈধ অবরোধ, এই 346 ধারায় কিন্তু মামলা হয়, এটা মনে রাখবেন। গোপনে অবৈধ অবরোধটা হচ্ছে যে ব্যক্তি এই প্রকারের অবৈধ অবরোধ করে যাতে অভিপ্রায় প্রকাশ পায় অবৈধ অবরোধী স্বার্থ সমন্বিত অপর কোনো ব্যক্তি, সরকারি কর্মচারী অপর কোনো ব্যক্তির অবৈধ অবরোধের কথা জানতে না পারে, কিংবা ইতিপূর্বে উল্লেখিত অনুরূপ ব্যক্তি সরকারি কর্মচারীর অনুরূপ অবৈধ স্থান চিনতে বা আবিষ্কার করতে না পারে। এই যে গুম,
হ্যাঁ, গুমের ধারা কি? এই যে কে যেন প্রশ্ন করছিল যে গুমের ধারা কি স্যার? গুম অর্থাৎ গোপনে কাউকে যদি আপনি আটকায় রাখেন, গুম করে রাখেন, এই গুমের ধারা আসছে দণ্ডবিধির 346 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। তাহলে মনে রাখবেন, গুমের ধারা 346। কয় ধারা? কাউকে গুম করলে 346 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে, গুমের ধারা। দণ্ডবিধিতে গুমের ধারা 346। মানে কাউকে যদি অন্যায়ভাবে এমন জায়গায় আপনি আটকায় রাখেন, সে ব্যক্তি যদি না জানে যে কোথায় আটকায় রাখতে পারে, তাহলে 346 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। 343 থেকে 344 যেরকম ইম্পর্টেন্ট, 348টা বেশি ইম্পর্টেন্ট। স্বীকারোক্তি আদায় করার জন্য অবৈধ আটক করার শাস্তি। স্বীকারোক্তি, মনে করো তোমার কাছ থেকে আমি স্বীকারোক্তি বলো বাবা। স্বীকারোক্তি আদায় করার জন্য স্বীকারোক্তি আদায় করার জন্য আমি তোমাকে মনে করো যে যদি মারধর করি, তাহলে মারধর করলে কয় ধারা অপরাধ? 330। গুরুতর আঘাত করলে 331। আর স্বীকারোক্তি আদায় করার জন্য অন্যায়ভাবে তোমার আটকায় রাখছি। কোথায় আটকায় রাখছি? ঘরের মধ্যে আটকায় রাখছি। শুধুমাত্র স্পেসিফিক এটা, এটা রাখাল চন্দ্র স্যারের বই দিয়ে প্রশ্নটা আছে, আমার বই দিয়ে প্রশ্নটা আছে, দেখবেন। স্বীক- একটা পয়েন্টই মনে রাখবেন ভাই, বেশি পেঁচায়েন না, একটা পয়েন্ট মনে রাখবেন, যে স্বীকারোক্তি আদায় করার জন্য কাউকে অন্যায়ভাবে অবরোধ করলে, আটক করলে, বা ঘরের মধ্যে বাঁধিয়ে রাখলি, বা ঘরের মধ্যে আটকায় রাখলি, 348 অপরাধী। ঠিক আছে কিনা? এই পয়েন্টগুলো আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি আবার বলি, অবৈধ অবৈধ বাধা, অবৈধ বাধাটা হচ্ছে, বা বেআইনি বাধা, বা রংফুল রেস্ট্রেইন্ট, সেটা হচ্ছে 339, শাস্তি 340। আর অবৈধ অবরোধ, অন্যায় অবরোধ, বেআইনি অবরোধ, এটা হচ্ছে দণ্ডবিধি 340। আর এর শাস্তিগুলো নর্মালি 342 থেকে 344 ধারা পর্যন্ত আলোচনা করছে। 342-এ বলতেছে কাউকে যদি 1 থেকে 2 দিন অন্যায়ভাবে ঘরের মধ্যে আটকায় রাখেন, 342। 3 থেকে 9 দিন পর্যন্ত কাউরে অন্যায়ভাবে ঘরের মধ্যে বাঁধিয়ে রাখলে, আটকায় রাখলে, 343। আর 10 থেকে কেয়ামত পর্যন্ত কারো যদি অন্যায়ভাবে কারো ঘরের মধ্যে বাঁধিয়ে রাখেন, আটকায় রাখেন, 344 অপরাধ করছেন বলে গণ্য হবে। আহ যাকে ছাড়িয়ে দেওয়ার জন্য রিট ইস্যু হয়েছে, যাকে ছাড়িয়ে দেওয়ার জন্য রিট ইস্যু হয়েছে, এই ব্যক্তিকে যদি আপনি ঘরের মধ্যে বাঁধিয়ে রাখেন বা আটকায় রাখেন, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আপনি 345 ধারা মোতাবেক অপরাধ করছেন বলেই গণ্য হবে। আর 346টা, এটা গুরুত্ব কিছু নাই, তারপর একটু দেখবেন। তি- গোপনে অবৈধ অবরোধ করা। গোপনে অবৈধ অবরোধ মানে গুম করা। মানে একজন ব্যক্তিকে আপনি এমন জায়গায় আটকায় রাখছেন, সে জানে না যে কোথায় তাকে আটকায় রাখছেন। হ্যাঁ, গোপনে গুম, গুমের ধারা নরমালি, মানে এটা একটু মানে গল্পের মতো মনে রাখবেন। গুম, এই গুম করার ধারা হচ্ছে দণ্ডবিধি আইনের আপনার এই 346 ধারা। গুমের ধারা কত? গুমের ধারা 346 ধারায় বর্ণনা করছে। কাউকে গুম করলে, অর্থাৎ আপনি একজন ব্যক্তিকে মানে কোথাও আটকায় রাখছেন, সে জানে না তাকে কোথায় আটকায় রাখছেন অন্যায় ভাবে, সেটা 346-এ আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। 347 দরকার নাই, 348টা খুবই গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারী, আমরা স্বীকারোক্তি আদায় করি, কে? ম্যাজিস্ট্রেট, পুলিশ, জজ। এই স্বীকারোক্তি আদায় করার জন্য যদি আপনার এই অবৈধ অবরোধ করা হয়, কারোর ঘরের মধ্যে আটকায় রাখা হয়, বাইন্ধে রাখা হয়, মারধর, মারধর করলে তো অন্য ধারায় যাবে। যদি এই স্বীকারোক্তি আদায়ের জন্য অবৈধ অবরোধ করলে, বেআইনি আটক করলে, আপনি এই 348 ধারা মোতাবেক অপরাধ করছেন বলেই গণ্য হবে। এই কথাটাই বেসিক্যালি এখানে বলতেছে। আচ্ছা, 330 এবং 348-এর মধ্যে পার্থক্য কি? একবারে সহজ পার্থক্য ভাই। 330টা হচ্ছে যে স্বীকারোক্তি আদায় করার জন্য সাধারণ আঘাত করার শাস্তি, 330। আর 348টা হচ্ছে স্বীকারোক্তি আদায় করার জন্য কাউকে বেআইনি ভাবে আটক করা, মারধর করা নাই কিন্তু আটকায় রাখছো, ঘরের মধ্যে তুমি কাউরে ধরে রাখছো, বাইন্ধে রাখছো, আটকায় রাখছো, তখন 348। সহজ পার্থক্য এটা। আচ্ছা, গেল। এইখান থেকে যে প্রশ্নটা পরীক্ষা আসবে সেটা তো এখনো কই নেই, কইছি। সেটা হচ্ছে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের পার্থক্য লেখা। এই পার্থক্য দেখি কিনা পারে, আমি একজন ধরি, না পারলি সে কি, কারা ধরবো কন দেই? যে কোনো একজন, আমরা লেডিসকে ধরবো। হ্যাঁ, দেখি না পারলি খবর আছে। এই যে এই আইডিটা কার? রাত্রি মৌ। এই এই আপনি বলেন, বলেন। আপনি এটা ই করেন, কি কয় রে? রাত্রি মৌ কই গেল? এই যে এই রাত্রি মৌ হচ্ছে, আপনি আনমিউট হন, আপনি বলেন। আনমিউট হন, রাত্রি মৌ আইডি আনমিউট হন।
আনমিউট হতে পারেন না? হুম। এই যে মিথিলা আক্তার, আপনি বলেন মিথিলা। মিথিলা আপনি বলেন, মিথিলা বলেন। মিথিলা আনমিউট হন, লাল চিহ্ন কাটে কথা বলেন, লাল চিহ্নটা আনমিউট হন, আর লাল চিহ্ন কথা বলেন, কথা বলেন মিথিলা আক্তার, কথা বলেন। ক্যামেরা সব বন্ধ করে বসে আছে, কথা বলেন। কারা জিজ্ঞেস করবো আমি, বলেন। দুজনের একজনও পারে নাই। কে কে বলবে, কে কার সাহস আছে, কে বলবে বলেন। এই যে খালিদ বলেন, খালিদ বিন ওয়ালিদ আপনি বলেন। খালিদ বলেন, এই যে খালিদ, খালিদ লাল লাল চিহ্ন কাটেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জোরে কথা বলেন, ওয়ালাইকুম আসসালাম, জোরে বলেন। আপনি বলবেন হচ্ছে অবৈধ বাধা এবং অবৈধ অবরোধের মধ্যে 6টা পার্থক্য বলবেন, মনে করেন পরীক্ষায় এই প্রশ্নটা আইছে, বলেন। স্যার, অবৈধ অবৈধ বাধা হচ্ছে হলো দণ্ডবিধির 339 ধারা। আর অবৈধ অবরোধ হচ্ছে 340 ধারা। অবৈধ বাধার শাস্তি হচ্ছে 341 ধারা। অবৈধ অবরোধের শাস্তি হচ্ছে 342, 43, 44 ধারা। অবৈধ বাধা হচ্ছে কোনো ব্যক্তির আহ, ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা, মানে যে স্থান দেশে যাবে সেই স্থান দিয়ে তার যাওয়ার স্থান বন্ধ করা। আর অবৈধ অবরোধ হচ্ছে কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট স্থানে আটকে রাখা। আহ বেআইনি ভাবে, বেআইনি ভাবে, আর বেআইনি কোথায় বে- বলতে হবে, বেআইনি ভাবে আটকে রাখা, এটা বলতে হবে, হ্যাঁ পরে। বেআইনিভাবে আটকে রাখা। হুম। অবৈধ বাধা, অবৈধ বাধা হচ্ছে, স্যার আপাতত তিনটাই নলেজে আছে, আর আস্তে অবৈধ আস্তে ঠিক বা হয়ে যাবে। ব্যক্তিগত স্থানে অবৈধ বাধা সাধারণত হয় না, ঠিক আছে কিনা। ব্যক্তিগত স্থানে অবৈধ অবরোধ হতে পারে, বা ব্যক্তিগত স্থানে অবৈধ মানে তাকে আটকায় রাখা যায়, হ্যাঁ। এইভাবে আমরা হুম লিখবো। হুম। এরপরে আমরা লিখতে পারি যে অবৈধ বাধার ইংরেজি হচ্ছে আপনার রংফুল রেস্ট্রেইন্ট, আর অবৈধ মানে অবরোধের ইংরেজি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট, ঠিক আছে কিনা। এরপরে আমরা জি। লিখতে পারি যে অবৈধ বাধা, অবৈধ আহ, বাধার ক্ষেত্রে সাধারণত আছে নির্দিষ্ট দিন তারিখ নেই, কিন্তু অবৈধ অবরোধের ক্ষেত্রে মানে দিন বা সময়ের সময়সীমা উল্লেখ থাকে। সাধারণত স্বীকারোক্তি আদায় করার জন্য অবৈধ বাধা করা হয় না। সাধারণত অন্যায়ভাবে স্বীকারোক্তি আদায় করার জন্য অবৈধ অবরোধ বা অন্যায়ভাবে আটক করা হয়ে থাকে, হ্যাঁ। এই তো 6-7টা জি জি পার্থক্য হয়ে গেল। তারপরে হচ্ছে জি। অবৈধ বাধা সাধারণত একদিক থেকে হয়, আর অবৈধ অবরোধ সাধারণত চতুর্দিক থেকে হয়। কথা কি বুঝছেন নাকি বোঝেন না? এই তো জি স্যার। 7-8টা পার্থক্য হয়ে গেল। তো এই জানতে হবে, এটা পরীক্ষায় আসবে। লিখে রাখেন, আজকে তারিখ দিয়ে লিখে রাখেন যে এটা পরীক্ষায় ভাই বলছে আসবে, মানে এটা আসবে। লিখে রাখেন, তারিখ দিয়ে বইতে লিখে রাখেন যে ভাই এটা 2 মাস আগে, পরীক্ষার আগে বলছে পরীক্ষা এটা আসবে। ইনশাল্লাহ এটা পরীক্ষা আসবে, না পারলে এটা আপনার ব্যক্তিগত দায় দায়িত্ব, এটা পরীক্ষা আসবে। যে অবৈধ বাধা অবৈধ অবরোধের পার্থক্য লেখো, আসবে পরীক্ষা এটা। হ্যাঁ, তাহলে আশা করি আমার কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই কন্দি। আচ্ছা, বুঝলে ভালো, না বুঝলেও কিচ্ছু করার নয় করে নাই। আচ্ছা, আমরা এখন চলে যাব দণ্ডবিধির অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ সংশ্লিষ্ট বিষয়। এখানে আমরা কয়েকটা জিনিস পড়বো, এখানে মুখস্থ করব না, জাস্ট আমরা সুন্দর করে জিনিসটা জানার চেষ্টা করব যে বল প্রয়োগ জিনিসটা কি, বা আক্রমণ কি, বা অপরাধমূলক বল প্রয়োগটা কি। এটা কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউ আসে। দণ্ডবিধি আইনে নিচের কোনটির শাস্তির বিধান নাই, মনে রাখবেন। আক্রমণ এবং বল প্রয়োগের দণ্ডবিধিতে কোনো শাস্তি নাই, মন থাকবে। আক্রমণ এবং বল প্রয়োগের দণ্ডবিধিতে কোনো শাস্তি নাই। শাস্তি আছে কখন? যখন অপরাধমূলক বল প্রয়োগ হবে, বা অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ হবে, তখনই শাস্তির বিধান দণ্ডবিধি আইনে রয়েছে। নর্মালি বল প্রয়োগের শাস্তি দণ্ডবিধি আইনে নাই। যেমন যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে তার নিজের দৈহিক শক্তিতে বা অন্য কোনো জিনিসের মাধ্যমে গতিশীল করে, গতিরোধ করে, গতি পরিবর্তন করে, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে বল প্রয়োগ করছে বলেই গণ্য হবে। আর এই বল প্রয়োগের সংজ্ঞা দণ্ডবিধির 349 ধারায় আপনাকে বলতেছে, ঠিক আছে কিনা। আর অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা বলতেছে 385। মনে করো আমি থানার সামনে দিয়ে হাঁটিয়ে যাচ্ছি, তোমার সাথে গাই লাগিয়ে, গাই মানে কি, ধাক্কা লাগিয়ে বা গুঁতো লাগিয়ে, মানে গুঁতো তো বোঝেন নাকি,
মনে করেন একজন মনে করেন পড়ে গেল, বা তোমার সাথে মানে মাঠে ফুটবল খেল মানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, পাশ সাথে ল্যাং লাগি মনে করো তুমি পড়ে গেলে, তাহলে এটা কিন্তু বল প্রয়োগ হয়েছে, বাট এটা কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ। অপরাধমূলক বল প্রয়োগের ক্ষেত্রে তোমাকে ইন্টেনশন থাকবে তোমাকে আমি ল্যাং মারি ফেলাই দেবো, বা ধাক্কা মারি তোমাকে আমি ফেলাই দেবো, বা তোমার সাথে আমি এই কাজটা ইচ্ছাকৃতভাবে আমি করব। তাহলে রমনা পার্কে আমি হাঁটাহাঁটি করতেছি, হাঁটার সময় একসাথে রহিমের সাথে ধাক্কা লাগে, করিম মনে করো পড়ে গেল, পড়ে যে মনে করো পাটা ভেঙে গেল, তাহলে এই ক্ষেত্রে বেসিক্যালি কোনো অপরাধ হবে না। আপনাকে আগে দেখতে হবে যে একটা অপরাধ অনুষ্ঠিত করার ক্ষেত্রে আপনার ইন্টেনশনটা কি ছিল। ইন্টেনশনটা যদি আপনার থাকে যে আপনার কাউকে অপরাধ করা অর্থাৎ অপরাধ সৃষ্টি করা, সেই ক্ষেত্রে হচ্ছে এটা অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে আমি একটা জিনিস বুঝাই যে করিম দেখলো যে একটা ষাঁড়ের পিঠে হচ্ছে আপনার ইয়া আছে, মনে করেন স্বর্ণের বস্তা আছে, ঠিক আছে কিনা। তাহলে এই 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 গরুটাকে মনে করেন সে অন্যদিকে তাড়া দিয়ে ধাওয়া করে দিয়ে দিল। তাহলে এই তাড়া করে দিল বা ধাওয়া দিয়ে অন্যদিকে গতিশীল করে দিল, তাহলে এখানে সে কি করছে, বল প্রয়োগ করছে বলে গণ্য হবে। কিন্তু যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে এই স্বর্ণের বস্তা নিয়ে নেওয়ার জন্য গরুটাকে সে গতিশীল করছে, বা এই সে অন্যদিকে ঘুরোইতেছে, তাহলে এক্ষেত্রে হলো কেবলমাত্র সে অপরাধমূলক বল প্রয়োগ করছে বলেই গণ্য হবে। আরো উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন আগে তো বিয়ে হতো পালকিতে, বিয়ে হতো তাই না, পালকিতে। এখন পালকিতে বিয়ে হতো মনে করেন এই আহ পালকি নতুন বইয়ের স্বর্ণ অলংকার নেওয়ার জন্য তুমি পালকিটারে মনে করো টানিয়ে নামাইছো, ঠিক আছে কিনা। তাহলে এই ক্ষেত্রে তুমি অপরাধমূলক বল প্রয়োগ করছো বলেই গণ্য হবে, 385 সংজ্ঞার মধ্যে এটা পড়বে। আর শাস্তি 352, ইচ্ছাকৃত ভাবে করলে 352, অনিচ্ছাকৃত ভাবে করলে 357 358 ধারা মোতাবেক অপরাধ, যা ওটা পরে। তো এখানে যে জিনিসটা বলতেছে যে মনে করো যে একটা পালকির পায়া ভেঙে গেছে, এখন এই পালকিটা তুমি মনে করো নামাতে সহায়তা করছো, তাহলে এক্ষেত্রে তুমি শুধুমাত্র বল প্রয়োগ করছো বলেই গণ্য হবে। কিন্তু নতুন বইয়ের স্বর্ণালংকার নেওয়ার জন্য তুমি যদি পালকির পায়া ধরে টানিয়ে নিচে নামাও, হ্যাঁ, তাহলে তুমি এক্ষেত্রে অপরাধমূলক বল প্রয়োগ করছো বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা। তো এখানে এই বিষয়গুলো এইভাবেই বলতেছে, এখানে কঠিন কোনো কিছু নাই। মানে একের শক্তি অন্যের উপর প্রয়োগ করাই হচ্ছে বল প্রয়োগ। আর এই বল প্রয়োগটা কি মাধ্যমে হয়, নিজের দৈহিক মাধ্যমে হতে পারে, বা অন্য কোনো মাধ্যমেও কিন্তু হতে পারে। মনে করো আমি আমি হচ্ছে তোমারে ধাওয়া দিলাম না, কিন্তু আমার বাড়িতে একটা পোষা কুকুর আছে, আমি বললাম যে ধর 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 ওরে ধর ধর ওরে ধাওয়া দে। কুকুর দিয়ে আমি তোমার ধাওয়া দিলাম, এখন কুকুর দিয়ে আমি যদি তোমার ধাওয়া দিলাম, তাহলে আমি বল প্রয়োগ করছি বলে গণ্য হবে। এখন আমার উদ্দেশ্য যদি থাকে তোমার কোনো ক্ষতি করা, বা তোমার কোনো আমার মনের ভিতরে কোনো শয়তানি বা ইন্টেনশন থাকে, যদি কোনো অপরাধ সংশ্লিষ্ট, সেই ক্ষেত্রে আমি অপরাধমূলক বল প্রয়োগ করছি বলেই গণ্য হবে, ঠিক আছে কিনা। তাহলে আমরা কি শিখলাম, মানে বল প্রয়োগটা দণ্ডবিধি আইনে কোনো শাস্তিযোগ্য অপরাধ না। কিন্তু বল প্রয়োগ শাস্তিযোগ্য তখনই হবে যখন কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে এই বল প্রয়োগটা হবে। আমি কি বোঝাতে পারছি ভাই, নাকি আরো আরো বোঝাতে হবে? বুঝছেন নাকি বোঝেন নাই? না বুঝলেও আর বুঝবো না, শেষ। আচ্ছা, এরপরে বলতেছে আক্রমণ মানে অপরাধমূলক বল প্রয়োগ। অপরাধমূলক বল প্রয়োগটা আছে 350, মানে সংজ্ঞা টিকা আসে যে অপরাধমূলক বল প্রয়োগের সংজ্ঞা দাও। তাহলে অপরাধমূলক বল প্রয়োগের বলতেছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সম্মতি ব্যতি রেখে বল প্রয়োগ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তির কি হয়, ক্ষতি হয়, ভীতি হয়, বিরক্তি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক বল প্রয়োগ করছে বলেই গণ্য হবে। অর্থাৎ ক্ষতির উদ্দেশ্যে বা অপরাধের উদ্দেশ্যে বা অপর কোনো ব্যক্তিকে ভয় দেখানোর জন্য তুমি যে বল প্রয়োগটা করলা, সেটা অপরাধমূলক বল প্রয়োগ করছেন বলেই গণ্য হবে। শোনেন, একটা জিনিস আমি আমি নিজেই পেছাই ফেলাই। ওই যে একটা সংজ্ঞা আছে না, অপরাধমূলক ভীতি প্রদর্শন, কত, এই কথা কয় না, কত সংজ্ঞা কত? 3। 503। ক্রিমিনাল ইন্টিমিডেশন 503। আর অপরাধমূলক বল প্রয়োগ এটা হলো 350। এই দুটোর মাঝে আমার কাছে ঝামেলা মনে হয় যে কোনটা ধারা কোনটার মধ্যে চলে যায়, এটা মনে রাখবেন। মানে আমার কাছে মনে হয়, বাট আপনার কাছে মনে নাও হতে পারে, মানে আমার কাছে মনে হয় যে আমি ভুল করে ফেলতেছি। তাহলে ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভীতি প্রদর্শন, যেটা আমরা নন এফেয়ার প্রসিকিউশন কাটি, সেটা হচ্ছে 503 সংজ্ঞা। আর শাস্তি হচ্ছে 506। চিঠির মাধ্যমে ভয়ভীতি দেখালে 507। তারপরে হচ্ছে আপনার ওই যে দৈব আক্রোশের শিকার হবে এই ভয়ভীতি দেখালে 508। তারপরে হচ্ছে আপনার এই বা 509 কি জানো, 509 হচ্ছে 500 509 হচ্ছে ইপটিজিং করা। 510 হচ্ছে ওই যে মাতলামি করা। 511 হচ্ছে অপরাধের চেষ্টা করা কিন্তু ব্যর্থ হওয়া।
তাই না বন্ধুরা? এগুলো তো আপনারা পারেন সবাই। তো এই 350 এবং 503-এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ওইটা হচ্ছে ও, 503 হচ্ছে যে এই অপরাধমূলক ভীতি প্রদর্শন করা। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমনভাবে ভয়ভীতি দেখায় যার ফলে উক্ত ব্যক্তির দেহ, মন বা সম্পত্তির ক্ষতি হয়, তখন উক্ত ব্যক্তি অপর ব্যক্তিকে অপরাধমূলক ভীতি প্রদর্শন করছে বলেই গণ্য হবে। আর 350, 383 এবং 503-এর মধ্যে পার্থক্য কি? এই, তুমি তো আজকে সারাদিন দাঁড়ায় থাকবে, আজকে বসবা না। ওই 383 আর 503, 383টা হচ্ছে এই কি মানে চাঁদাবাজি, এক্সট্রাডিশন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, হ্যাঁ, কি করে, চাঁদাবাজির সংজ্ঞা কি? যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মানে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্পণে বাধ্য করে, হ্যাঁ, হ্যাঁ, বা এমন কোন জিনিস অর্পণে বাধ্য করে যা পরবর্তীতে কি হয়, মূল্যবান জামানতের পরিণত হতে পারে, হ্যাঁ, তখন উক্ত ব্যক্তি কি চাঁদাবাজি করছে বলে গণ্য হবে। সেটা হচ্ছে সম্পত্তি অর্পণে বাধ্য করা হয়, হ্যাঁ। আর চাঁদাবাজির ক্ষেত্রে সম্পত্তিটা স্থাবর হতে পারে বা অস্থাবর হতে পারে। যেমন আমি সৈয়দ আলীর মাথায় পিস্তল ঠেকায় বললাম যে তোর বাড়ি গাড়ি সব আমার নামে লিখে দে। না লিখে দিলি খবর আছে, আগামী 10 দিনের মধ্যে লিখে দিবি। এটা চাঁদাবাজি, ঠিক আছে কিনা? এটাই চাঁদাবাজি। অর্থাৎ 384, 85, 86 এই সকল ধারায় সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর আমি কলাম যে তোরে আমি দেখে নিবানি, আমার বাড়ির সামনে দিয়ে যাবি না, তোরে দেখে নিবানি। এই যে দেখে নিবানি, এটা হলো অপরাধমূলক ভয় দেখানো। 506 আমি অপরাধী, ঠিক আছে কিনা? যে প্রশ্নটা সে করছে সে আজকে সারাদিন দাঁড়ায় থাকবে, সে আজকে কোনো বসার সুযোগ নাই তার। এবং আজকে যখন ঘুমাতে যাবে রাত্রে তখন সে ঘুমাবে। তার শাস্তি এটা। এই প্রশ্ন সে কেন করলো? আচ্ছা, ডন্ট মাইন্ড। হ্যাঁ, তাহলে 350 এবং ওই 506 পার্থক্য কি বুঝছেন? মিলানো যাবে না। এই 350টা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ, অর্থাৎ কোনো অপরাধের ইন্টেনশন নিয়ে যখন আপনি এই কি করতেছেন, অপর কোনো ব্যক্তিকে আপনি এই 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 গতি মানে মানে গতিশীল করতেছেন, বা এই ভয় ভীতি আপনি দেখাচ্ছেন, হ্যাঁ, তখন আপনি এই অপরাধমূলক বল প্রয়োগ করছেন বলেই গণ্য হবে। ক্লিয়ার? যেমন এই যে উদাহরণ দিলাম, মনে করেন নদীতে একটা নোঙ্গর করা নৌকা আছে। নৌকোটার ওই মালিকের ক্ষতির জন্য নৌকোটা মনে করো তুমি ছেড়ে দিলে। তো নৌকো ভাসতে ভাসতে মনে করো দূরে চলে গেল, নৌকোটা হারাই গেল, বা নৌকো মালিকের একটা ক্ষতি হয়ে গেল। তখন তুমি অপরাধমূলক বল প্রয়োগ করছো বলেই গণ্য হবে। বাট আর একটা নৌকোকে নোঙ্গর করার জন্য নৌকোটা খুলি আর এক পাশে বাইন্ধে থুলিয়ে, তাহলে মানে বেঁধে রাখলেন নাকি, বাইন্ধে থুলিয়ে আবার তো গ্রামের ভাষা হয়ে গেল, বেঁধে রাখলেন। তখন আপনি কিন্তু এই এই 300 এই শুধুমাত্র বল প্রয়োগ করছেন বলে, বল প্রয়োগ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ না। ঠিক আছে কিনা? বুঝছেন কথা আপনার নাকি ভাই? সহজ বাংলা লাভ আছে। যদি অপরাধের উদ্দেশ্যে কাউকে আপনি গতিশীল করেন, গতিরোধ করেন, গতি পরিবর্তন করেন, তখন শুধু বল প্রয়োগ। আর অপরাধের উদ্দেশ্য নিয়ে যদি আপনি গতিশীল করেন, গতিরোধ করেন, গতি পরিবর্তন করেন নিজ দৈহিক শক্তির সাহায্যে বা অন্য কোনো দৈহিক শক্তির সাহায্যে, তখন আপনি অপরাধমূলক বল প্রয়োগ করছেন বলে গণ্য হবে। আর অপরাধমূলক বল প্রয়োগের শাস্তি হচ্ছে 352। ইচ্ছাকৃতভাবে যদি এটা করেন, আর অনিচ্ছাকৃতভাবে যদি আপনি করেন 358 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন। 358 দরকার নেই, 352টাই পড়েন। যেমন রহিমা নামক একজন যুবতী এক বাদাম বিক্রেতার সাথে জোরপূর্বক যৌন সহবাস করলো। অপরাধ কি? তাহলে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা আছে যৌন সহবাসটা পুরুষ করুক নারী করুক উভয় ধর্ষণের মানে পর্যায়ে পড়বে। সেটা হচ্ছে 9-1 মামলা হবে। কিন্তু এখানে এই যে যে জোরপূর্বক যৌন সহবাস করলো, তার মানে এই যে আহ, ওই রহিমা বাদাম বিক্রেতার সাথে জোর করে এটা করছে না, তাহলে সে বল প্রয়োগ করছে না? বল প্রয়োগটা কিসের উদ্দেশ্যে করছে? কোনো অপরাধের উদ্দেশ্যে করছে। তাহলে এটা অপরাধমূলক বল প্রয়োগের অপরাধে 352 ধারা। আসামি কিটা হবে? আসামি ওই মহিলা হবে, আসামি ওই মহিলাটাই হবে, ঠিক আছে?
এই তাহলে এটা কি বুঝছেন? আর 351-তে আক্রমণের সংজ্ঞা দিছে। এই আক্রমণটাও কিন্তু দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য কোনো অপরাধ না। আক্রমণ অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দেখে এমন অঙ্গভঙ্গি করে যার ফলে উক্ত ব্যক্তির মনের কোনো ভয়ের সৃষ্টি হয় বা আতঙ্কের সৃষ্টি হয়, তখন উক্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আক্রমণ করছে বলেই গণ্য হবে। ঠিক আছে কিনা? আর এই আক্রমণটা তখনই শাস্তিযোগ্য হবে যখন অপর কোনো ব্যক্তির ক্ষতির উদ্দেশ্যে বা কোনো অপরাধের উদ্দেশ্য করে। যেমন মা যদি ছেলেকে বলে লাঠি দিয়ে তাড়া দিল যে "এই, এখান থেকে ওঠ, এখান থেকে যা"। হ্যাঁ, মার তাড়া খাইছেন না? বা বাপ তাড়া দিল, বড় ভাই তাড়া দিল, তাহলে এটা কিন্তু নর্মালি আক্রমণ। তাহলে এই আক্রমণটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ না। কিন্তু শাস্তিযোগ্য আক্রমণটা কখন? মনে করো রহিম করিমকে মারার জন্য লাঠি দিয়ে ধাওয়া দিল। হ্যাঁ, এইটা কিন্তু হচ্ছে তোমার আক্রমণ। হ্যাঁ, তাহলে এর শাস্তিও 352। আমি আগেই বলছি দণ্ডবিধি 349 বল প্রয়োগ, 351-তে আক্রমণ, এই দুটোর কিন্তু দণ্ডবিধিতে কোনো শাস্তি নাই। বাট শাস্তি আছে কখন? যখন আপনি কোনো অপরাধের উদ্দেশ্য নিয়ে অপরাধমূলক বল প্রয়োগ করবেন, অপরাধের উদ্দেশ্য নিয়ে অপরাধমূলক আক্রমণ করবেন, তখন তার শাস্তি হচ্ছে 352 ধারা। আমি আশা করি সব কথাই আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের কোশ্চেন বলেন যে কি কোশ্চেন আছে, বলেন। স্যার, অবৈধ বাধা, অবৈধ অবরোধ এর ভিতর হ্যাঁ, কোনটা আমলযোগ্য, কোনটা আমল অযোগ্য? দুদিনে আলামিন। অবৈধ বাধা এবং অবৈধ অবরোধ এর ভিতর কোনটা আমলের অযোগ্য, আমলের যোগ্য? আচ্ছা, অবৈধ বাধা কোনটা আমলযোগ্য কিন্তু কোনটা আমলের অযোগ্য, তাই না? ভালো প্রশ্ন করছো। অবৈধ বাধার, অবৈধ বাধা এবং কোনটা মানে অবৈধ অবরোধ কোনটা আমলযোগ্য আমলের অযোগ্য। আমলযোগ্য আমলের অযোগ্য একটা চার্ট আছে, দেখবেন ওই চার্ট অনুযায়ী। ভাই আমার তো চার্ট মুখস্থ নাই। সব অপরাধ তো আমলযোগ্য না বা সব অপরাধ আমলের অযোগ্য না। একটা আছে বাধাটা আছে মীমাংসাযোগ্য, ঠিক আছে কিনা? এই যে একজনের বাধা মীমাংসাযোগ্য, এই মীমাংসাযোগ্য আমলযোগ্য আমলের অযোগ্য, এটা তো আমার মুখস্থ নাই ভাই। এটা ওই চার্ট অনুযায়ী আপনাকে দেখতে হবে যে এটা কোন সেশনের মধ্যে এটা পড়ছে। যেটা পারি না সেটা নিয়ে গাল গপ্প করে লাভ নাই। আর কোনো কোশ্চেন আছে বলেন। স্যার, আজাইরা চার্ট কোহানে পাবো? হ্যাঁ, দুটো প্রশ্ন পরীক্ষা আসবে করলে আর একটা হয়। প্রশ্ন করেন, আর কি প্রশ্ন আছে বলেন ভাই। তিনশো এক কথা পঞ্চাশের কই নাই কিন্তু শাস্তি স্যার, 323-24 শাস্তি কি? বলছে, আবার একটু বলেন। কথা কেন না? 323-এ বলতেছে যে সাধারণ অস্ত্রের সাহায্যে বা হাত টাতের সাহায্যে আঘাত করলে 323। 324টা হচ্ছে যে কোনো স্ফোরকযন্ত্র, আগুন, উত্তপ্ত বস্তু, বিস্ফোরক দ্রব্য, ক্ষয়কারক পদার্থ, এসিড এর সাহায্যে তুমি যদি সাধারণ আঘাত করো, এটা হচ্ছে 324। ছুরি দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দিছো, 324। অর্থাৎ ওই 320-এর মধ্যে না পড়লে 324। আর মানে সাধারণ অস্ত্রের সাহায্যে হাত পা লাঠি মাঠি এগুলো দিয়ে তুমি যদি তুমি ওই ইয়া করো, কি বলে ওটা, এই গুরুতর আঘাত করো, 325। আর 324-এ যে গুরুত্বপূর্ণ আঘাতের কথা বলছে যে এই উত্তপ্ত বস্তু, ক্ষয়কারক পদার্থ, তারপর হচ্ছে এসিড, হ্যাঁ, এর সাহায্যে তুমি যদি এই কাজটা করো, এই ক্ষেত্রে তোমাকে বলতেছে যে তুমি 326 ধারা মোতাবেক অপরাধ করছো বলে গণ্য হবে। আর 326-এ কতে বলতেছে এসিড দ্বারা বা ক্ষয়কারক পদার্থ দ্বারা, বিষাক্ত পদার্থ দ্বারা দুটি চোখ উপড়ে ফেললে, দুইটা চোখ যদি উপড়ে ফেলো, 326-এর ক। মুখমণ্ডল মস্তক বিকৃতকরণ করে ফেলছো, 326-এর ক। একটা হলে 326, দুইটা হলে 326-এর ক। এটা সহজে মনে রাখবে হবে ভাই। হ্যাঁ, এটা এটা পিডিএফ দিবানি, ঠিক আছে। আর আর কোনো কোশ্চেন আছে ভাই, বলেন তো।
আমাদের আজকে ক্লাস শরৎমূলক আবার রাত প্রয়োগের 8:45 সবাই থাকবেন। উদাহরণ আছে। আজকে আমরা শরৎমূলক রাত্রে ইনশাল্লাহ দেখবো, কোন আইন দেখবো আজকে রাতে? আমরা দেখবো ওই যে স্যার সরকারি মানব কর্মচারী পাচার, আইনে মানব পাচারটা পিডিএফটা দেখবো। দিন স্যার। সাইবার সুরক্ষা অধ্যাদেশ দেখেন স্যার, সাইবার সুরক্ষা অধ্যাদেশ। ওরে সাইবার আমি পড়াবানি, আমি তো কইছি ভাই সাইবারটা আমি পিডিএফ না করে পড়াবো কেমবালা? সাইবারটা ইম্পর্টেন্ট, সাইবারটা যত্ন করে পড়াতে হবে, এটা পড়াবো আমি ভাই। হারাই যাচ্ছি নাকি? স্যার হ্যাঁ, সরকারি কর্মচারী আইনটা পিডিএফ দিন স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যালো অস্ত্র আইন পড়াইছি ভাই, অস্ত্র আইন শিটও দিছি, দেখেন অস্ত্র আইন পড়াইছি। আর গত ক্লাসে অস্ত্র আইন দাঁড়াই আছে 5-6টা কি আমি আবার কই? অস্ত্র আইনের 12 ধারা হলো অস্ত্রের সংজ্ঞা, এটা মুখস্থ করবেন। 12 ধারায় জনসাধারণ এবং পুলিশ একজন ব্যক্তির অস্ত্র লাইসেন্স থাকুক বা না থাকুক একে অস্ত্রমুক্ত করবে, ঠিক আছে কিনা? অস্ত্র আইনের 19 কতে আগ্নেয়াস্ত্রের সাহায্যে কোনো অপরাধ করলে আপনি এই 19 কতে আপনি শাস্তি। 20 ধারায় বলতেছে তল্লাশি করা কালে কারো কাছে অস্ত্র পাইলে বা লুকানো অবস্থায় পাইলে 20 ধারায় আপনার শাস্তি। 20 কতে আপনাকে বলতেছে যে আপনার কাছে তল্লাশি করে অস্ত্র পাইছে, কিন্তু তদন্তে প্রমাণিত হয়েছে, প্রাথমিক তদন্তে মনে হয়েছে কাউরে মারার জন্য অস্ত্রটা আপনি কোমরে লুকাই রাখছেন, 20 কতে অপরাধী। অস্ত্রের লাইসেন্সের যে শর্ত আছে এই শর্ত লঙ্ঘন করে আপনি অস্ত্র ব্যবহার করছেন, 21 ধারায় আপনি অপরাধী। 22 ধারায় বলতেছে লাইসেন্স নাই এমন ব্যক্তির কাছে আপনি অস্ত্র কিনছেন বা অস্ত্র বিক্রি করছেন, আপনার শাস্তি হচ্ছে আপনার 22 ধারা। 23 ধারায় বলতেছে অস্ত্র আইনে আপনি এমন একটা অপরাধ করছেন যে অপরাধের শাস্তি অস্ত্র আইনের কোনো ধারায় নাই, তাহলে 23 ধারায় আপনার শাস্তি 1 মাস, ঠিক আছে কিনা? অস্ত্র আইনের 30, 31 ক না 31 খ, 31 খ মনে হয়, তাই না? 31 খতে অস্ত্রের আইনের তদন্তের সময়সীমার কথা বলতেছি, এগুলো একটু দেখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা আছে এই আইনের 18 ধারা, 18 ক এবং খ। 18 কতে বলতেছে যে অস্ত্রের লাইসেন্স আইন শৃঙ্খলা রক্ষার্থে বাজেয়াপ্ত বা এই সাময়িকভাবে স্থগিত করতে পারে। 18 খতে বলতেছে আপনি অস্ত্র আইনের অধীনে দণ্ডপ্রাপ্ত হলে জজ বা ম্যাজিস্ট্রেট অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারে। তাছাড়াও অস্ত্র আইনের 17 বলতেছে স্থানীয় এবং জাতীয় নির্বাচনের সময় গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ করা যায়। আর একটা কথা এখানে বলতেছে, গত রাতের ক্লাসটা দিয়ে খালি স্যার কথা গ্রুপে। পড়াতাম না আজকে। যা, আল্লাহ হাফেজ সবাইকে। এই কথাগুলি পড়ানো যাবে? কথা বলছেন কেন? অস্ত্র আইনের 2-3টা ধারা দেখবেন, একটা হচ্ছে 12 ধারা, একটা হচ্ছে 20 ধারা, 19 ক এবং 20 খ ক। এই 2-3টা ধারা দেখলেই হয়ে যায় ভাই। আর কি সমস্যা বলেন তো? আচ্ছা, গৃহের মধ্যে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে 6-7 জন লোক, তাই না? তো চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে আঘাত করে, যদি এই ক্ষেত্রে ওই যে 324, 382 এই ধারাগুলো এখানে আসবে। স্যার ইম্পর্টেন্ট ধারাগুলো এই যদি আবার একটু বলতেন স্যার, শুনতে পাই নাই স্যার।